উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভবঘুরের সমরাঙ্গন। লিখেছেন তাজরিন ফাতিহা, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 12। নিশাত শয্যাশায়ী হয়ে পড়েছে। দুদিন হলো ঘরে চুলো জ্বলেনি। পুরো ঘরটা মৃত বলা যায়। গতকাল স্বামী স্ত্রী দুজন না খেয়ে থাকলেও আজ মারওয়ান বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে। বিড়ালের বাচ্চাকে ঝুড়ির ভেতরে খাবার দিয়ে নাস্তা নিয়ে রুমে ঢুকে নিশাতকে এলোমেলো অবস্থায় শয়িত দেখল। দুদিনের শরীরে একেবারে ভেঙে গিয়েছে নিশাতের। ঘুমিয়ে থাকলে একটু শান্ত থাকে, বাকি সময় পাগলামি করে। মারওয়ান এগিয়ে এসে তাকে তুলে বসালো। নিশাত শরীর ছেড়ে দিয়েছে মারওয়ানের গায়ে। লম্বা চুলগুলো চুলে জট পাকিয়ে গিয়েছে, চোখ লাল হয়ে ফুলে গিয়েছে, গলা বসে গিয়েছে কাঁদতে কাঁদতে। সন্তান হারানো মায়ের হাল এর থেকে ভালো আর কি হবে? মারওয়ানকে দেখে ভাঙা গলায় পড়ল, আমার সন্তানকে এনেছেন? মারওয়ান নিজেও বৃদ্ধস্ত। পুরুষরা নিজেদের ভাঙা রূপ কাউকে দেখাতে পারে না, এর জন্যই তারা পুরুষ। মন মস্তিষ্কে একেবারে তুফান বয়ে গেলেও বাহিরে একদম শান্ত শক্ত স্থির। নিশাতের মুখের সামনে রুটি এগিয়ে বলল, তুমি খেলেই হয়ে এসে চাপে হা করো। নিশাত কান্নার শক্তি ফুরিয়েছে, মুখ ঘুরিয়ে অনুভূতি গলায় বলল, আমার ছেলেটা না খেয়ে নাকি খেয়েছে আমি জানি না, আর আপনি আমাকে খাবার সাজছেন? নাহমানকে না পাওয়া অবধি একটা দানাও আমার গলা দিয়ে নামবে না। বারোয়ার নরঞ্জীব গলায় বলল, তুমি অসুস্থ হয়ে পড়বে, একটু খাও। আল্লাহ আপনাকে কি দিয়ে বানিয়েছে? ছেলের জন্য আপনার এক ফোঁটা কষ্টও হয় না? দিব্যি খাচ্ছেন, ঘুমোচ্ছেন, তো সব কিছু বন্ধ করে দেব? মারওয়ানের সোজাসাপটা প্রশ্ন। নিশাত তার শরীর থেকে নিজেকে আলাদা করে বলল, বন্ধ করবেন কেন? আমার বাচ্চাকে খুঁজে এনে খান, নয়তো ঘুমান। আমি সেসব দেখতে যাব না। আপনি যেভাবে রিল্যাক্সে আছেন দেখে মনে হচ্ছে ওকে নিজ হাতে তুলে দিয়ে এসেছেন। সত্যি করে বলুন, এসব আপনার কোনো পরিকল্পনা নয় তো? এই পরিকল্পনা করে আমার লাভ? বারোয়ান জিজ্ঞাসু কণ্ঠ। নিশাত মুখ ঘুরিয়ে রেখেই উত্তর দিল, সেটাই আমি কি জানি? আপনার সম্বন্ধে আমি সঠিক জেনেছি কবে যে বলবো এতে আপনার লাভ ক্ষতি কী? কথাটা তীব্র অভিমান স্পষ্ট। জীবন সঙ্গিনী সম্পর্কে না জানা এক নারীর অভিমান, অভিযোগ মিশ্রিত বাক্য। মারওয়ান না হাসলো রাখলো। হাতের রুটির টুকরোটা এগিয়ে দিয়ে বলল, তোমার সন্তান খেয়েছে, এতটুকু বিশ্বাস করে খাও। নিশাত তার দিকে সরাসরি তাকিয়ে বলল, ও খেয়েছে আপনি কি করে জানলেন? ওর খবর জানেন আপনি? না, ওকে না খাইয়ে রাখবে না ওরা। আমাকে ওডেটেরাই নিতে হবে তো নাকি? ফায়াজের ক্ষতি করবে না। নিশাতের চোখে মুখে আশার আলো জ্বলছিল, এক লম্হায় তা নিভে গেল। খাটের সঙ্গে হেলান দিয়ে চোখ পুছল। এই লোকটার সঙ্গে কথা বলা মানে নিজের বেকার খাটনি। কোনো কথা সহজ উত্তর জানা নেই তার। নিশাতকে না খেতে দেখে বলল, খাবে না? নিশাত চোখ পুছে রেখেই অস্বীকৃতি জানালো, না, যতই জোর করেন আমাকে একটা কোনোও খাওয়াতে পারবেন না আপনি। মারওয়ান তপ্ত শ্বাস পেল। খাটের নিচে নিশাতের গা ঘেঁষে বসে বলল, ছোটবেলায় আমিও একবার হারিয়ে গিয়েছিলাম। নিশাত আগের অবস্থায় পড়ে রইল, কোনো কৌতূহল দেখালো না। মারওয়ান নজর প্লেটে। সে এক মনে রুটি ছিঁড়তে ব্যস্ত। মারওয়ান খেতে খেতে বলতে লাগলো, তখন মাহাদি, মাহফুজ, মানহা কেউ ছিল না। সম্পূর্ণ বংশেই আমি প্রথম সন্তান। স্বাভাবিকভাবে আমার প্রতি সবারই আদর ভালোবাসা বেশি। দাদাজান পুরো গ্রাম সয়লাভ করে ফেলেছেন। মসজিদে মাইকিং করে একেবারে হুলস্থল কারবার। আব্বাও সাথে সাথেই ছিলেন। চিন্তায় অস্থির হয়ে আমার দুই চাচাও পেরেশান। আমার অবস্থা একেবারে শোচনীয়, সেরকম কান্নাকাটি কিছুই মুখে নেবে না। কেউ জোর করেও এক ফোঁটা পানি তাকে খাওয়াতে পারেনি। তোমার মতো অনুষ্ঠানে বসেছিল, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলেন। দাদি আমার এহেন বেহাল দশা চিন্তা করে পড়লেন। কি করবেন বুঝতে না পেরে আপাকে খবর পাঠালেন। অনেকক্ষণ পর আপা ছুটে এসে মাকে অর্ধচেতন অবস্থায় পেলেন। ধমকে ধমকে খাবার খাওয়ালেন। আপার সমীহীন রাগ দেখে আম্মা ভয়ে চুপচাপ খেলেন। তার অনশন কর্মসূচির নিপাত হলো। এর মধ্যে ঘটে গেল আরেক রহমর্ষক ঘটনা। অতটুকু আস্তে ধীরে বলে মারওয়ান থামল। নিশাত বেশ মনোযোগী শ্রোতার মতো শুনছিল। আগ্রহী গলায় বলল, কি সেই রহমর্ষক ঘটনা? রুটির শেষ টুকরোটা নিশাতের মুখে ঢুকিয়ে পানি গ্লাস এগিয়ে দিল। নিশাত চটপট পানি পান করে উন্মত্ত হয়ে চেয়ে রইল। মারওয়ানকে দাঁড়িয়ে পড়তে দেখে বলল, কি হলো, দাঁড়ালেন কেন? কি ঘটেছিল? আপনাকে কোথায় পেয়েছিল? মারওয়ান প্লেট হাতে দাঁড়িয়ে পড়ে বলল, পায়নি আর। নিশাত পুরো কুচকে বলল, না পেলে আপনি কে? মারওয়ান কেমন রহস্যময় গলায় বলল, ওর ছায়া। নিশাতের গায়ে কেমন কাটা দিয়ে উঠল। পরক্ষণে নিজেকে সামলে বলল, মস্করা করছেন কেন? লহমর্ষ ঘটনাটা কি বলুন, আর আপনি কোথায় ছিলেন? মারওয়ান এবার স্বাভাবিক গলায় বলল, লহমর্ষ ঘটনাটা হলো তুমি পুরো নাস্তা খেয়ে ফেলেছ, আর আমি তোমার কাছে ছিলাম, এই যে এখন দাঁড়িয়ে আছি। মারওয়ানের কৌতুকপূর্ণ জবাব। নিশাত বেয়াক্কেলের মতো প্লেটের দিকে চাইল। আসলে প্লেটে কিছুই অবশিষ্ট নেই। দুটো ডিম, কতগুলো ডাল, ভাজি, রুটি, পুরোই ফিনিশ। সে এতগুলো নাস্তা একা খেয়েছে কখন, কোন সময়? তার খেয়াল নেই কেন? লোকটা কথার ফাঁদে ফেলে পুরো নাস্তা খাইয়ে দিয়েছে তার, অথচ তার সে খেয়ালই করেনি। রাগ লাগলো নিজের ওপরে। এটা কেন বুঝলো না যে নিজে কখনো আগ বাড়িয়ে কিছু বলে না, সে হঠাৎ খেজুরে আলাপ করেছে? ব্যাপারটা নিশ্চয়ই ঘাপলার। একটু আগে বড় মুখ করে বলেছিল,
জোর করে কিছু খাওয়াতে পারবে না, অথচ পুরো নাস্তা এদিক সাবার করে ফেলেছে। নিজের কথার খেলাপ হয় কেমন লজ্জা জিদ দুটোই হচ্ছে। মারওয়ান নিশাতের পরিস্থিতি বুঝতে পেরে ঠোঁট বাঁকালো। রুম থেকে বেরিয়ে যেতে নিলে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলল, আপা তার বউকে ধমকে খাইয়েছিলেন, আর আমি ধমক কেন? কোনো টু শব্দ কষ্ট ছাড়াই পুরো খাবার খাইয়েছি। এখন বলো, বিবাহিত জীবনে কে বেশি সফল? নকল মারওয়ান সবাইকে নিয়ে গোল টেবিলে বৈঠক বসেছে, হাতে অ্যালকোহল বিলিন রেড ওয়াইনের গ্লাস। কথা বলছে আর খানিক পরপর তাতে চুমুক দিচ্ছে। এর মধ্যে বডিগার্ড পেছন থেকে শটান এসে বলল, স্যার আর্জেন্ট কথা ছিল। লোকটা চেয়ার তুলে আয়েশ করে ক্লাসে ঠোঁট চেপে চুমুক দিয়ে বলল, বলে ফেল। এখানে যদি একটু চিপায় আসতে ভালো হতো। লোকটা হুঙ্কার দিয়ে বলল, চিপায় আসবো? হোয়াট? তুমি না আমার বডিগার্ড? একটা কথা বলতে মিউমিউ করছো কেন? স্পষ্টভাষী হও, মনে রাখবে তুমি বাঘের বডিগার্ড। বডিগার্ড এবার কথার রাগটাক না রেখে সিনা টান টান করে বলে উঠল, স্যার আপনার পুত্র পায়খানা করে দাঁড়িয়ে আছে, অনুগ্রহ করে যদি এসে পরিষ্কার করতেন বড় উপকার হতো। নকল মারওয়ানের মুখ ফসকে ওয়াইন বেরিয়ে আসছে বসা একজনের শরীরে পড়ল। সকলে হততম্ব হয়ে গেল। টিস্যু পেপারের নিজেকে পরিষ্কার করে লোকটা রাগান্বিত স্বরে বলল, হোয়াট রাবিশ! কোথায় কি বলতে হয় এখনো শিখুনি? তোমার থেকে রবিনাসও ভালো সমাজদার। বডিগার্ডস অপমানবোধ করলো। সামান্য একটা কুকুরের সঙ্গে তাকে তুলনা, দিস ইজ টু মাচ। রোবটিক গলায় বলল, স্যার একটু আগে আপনি বলেছেন স্পষ্টভাষী হতে, তো এই জন্য এসব চিপমার্কা কথা বলবে? স্যার এখানে চিপের কি দেখলেন? আপনার ছেলে পায়খানা করেছে, তো এখানে আমি স্পষ্ট করে আর কি বলতাম? লোকটা টেবিলে থাবা মেরে বলল, হোয়াট ইজ বাই, আর ইউ আউট অফ ইউর সেন্স? কথা বলার একটা ক্লাস আছে রাবিশ। বডিগার্ড ধাতস্থ হয়ে বলল, সরি স্যার, আপনার ছেলে মলত্যাগ করে দাঁড়িয়ে আছে, কাইন্ডলি দ্রুত পরিষ্কার করতে আসুন। নকল মারওয়ান রাগে ক্ষোভে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কোনো রকমে বলল, লোকের অভাব পড়েছে যে এসব আমাকে করতে হবে এখন? আর আপনার ছেলে বলা বন্ধ করো, ও আমার ছেলে নয়। শেষের কথাগুলো শক্ত শোনালো। বডিগার্ড ঘাড় নাড়িয়ে বলল, স্যার লোকের অভাব পড়েনি, তবে আপনার ছেলে তকু নকল ছেলে আপনার হাতে পরিষ্কার হবে, অন্য কারো হাতে হবে না। অনেকক্ষণ বুঝিয়েও লাভ হয়নি, জোর করলে কামড় মারে। এখানে আমাদের কি করার আছে? লোকটা শক্ত কণ্ঠে বলল, যা মন চাই করো, খবরদার আমার কানে এসব ফালতু কথা আনবে না। নিজেরটাই পরিষ্কার করি ফ্ল্যাশ দিয়ে, আসতে অন্যকে পরিষ্কার করাবো? আমার ঠেকা পড়েছে। যা ওকে ফ্ল্যাশ দিয়ে পরিষ্কার করিয়ে ফেলো, জোর করেই করো। কথাটা শেষ করে আর নিজের কাজে মনোযোগী হলো। বডিগার্ড নিরুপায় হয়ে চলে গেল। খানিক পর আতঙ্কিত চেহারা নিয়ে নাহওয়ানের পিছু পিছু ঢুকলো। নাহওয়ান গেঞ্জি মুখের উপরে তুলে ধরে দাঁড়িয়ে আছে। নকল মারওয়ানের পাশে দাঁড়িয়ে বলল, বাবা আক্কু করছি, ডুচে দাও। আন্টেল বিচি বিচি করে চুমাকে বলেনি, আমি আক্কু দিচ্ছি। নিজের কথায় বাধা পড়ায় ঘাড় ঘুরিয়ে নাহওয়ানকে এমত অবস্থায় দেখে মাথা চক্কর দিয়ে উঠল নকল মারওয়ানের। এ কেমন বাচ্চা, সাংঘাতিক জ্বালাচ্ছে তো 2 দিন ধরে। কিছু বলতেও পারছে না, আবার না বলে থাকতেও পারছে না। উভয় সংকটে পড়েছে সে। এটাকে এনে মনে হচ্ছে খাল কেটে আস্ত একটা কুমুরের বাচ্চা তুলে এনেছে। নাহওয়ানের থেকে চোখ সরিয়ে বডিগার্ডের দিকে তাকাতেই সে ইনোসেন্ট গলায় বলে উঠল, স্যার আপনার বাচ্চা আপনার মতো স্পষ্টভাষী, এখানে আমার কি করার আছে? লোকটা ক্ষোভে চেঁচিয়ে উঠল, সাইফারের বাচ্চা! বডিগার্ড স্যারের চিৎকার রুমের এক কোণে গিয়ে দাঁড়ালো। নকল মারওয়ান দাঁতে দাঁত পিষে সংযত হয়ে বলল, আঙ্কেলের সাথে যাও, সে পরিষ্কার করে দেবে। নাহওয়ান গোল গোল চাহনিতে চেয়ে বলল, তুমি যাও। আমি কিভাবে দেব, আমি তো কাজ করছি। নাহওয়ান মানতে চাইল না। বডিগার্ড চিপা থেকে মিনমিন গলায় বলল, স্যার করে দিন। 1 ঘন্টা বোধ হয়ে গিয়েছে পায়খানা মলত্যাগ করেছে, এখনও অপরিষ্কার। জিনিসটা ভাবলে তো কাক হিনগিন করছে। আশেপাশের লোকেরাও সায় জানালো। নকল মারওয়ান নিজের রাগ বহু কষ্টে নিয়ন্ত্রণ করেছে। দাঁত কিরমির করে বলল, তোমাদের জিনিসটা ভাবলেই কাক হিনগিন করছে, আর আমি ওখানে গিয়ে পরিষ্কার করব? ভাবতে পারছো আমার পরিস্থিতিটা? কথা শেষ করে কয়েকটা টিস্যু দিয়ে মুখটাক চেপে নাহওয়ানের হাত ধরে হনহন করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। নাহওয়ান তার হাঁটার তালে তালে তাল মেলাতে পারছে না। বডিগার্ড পিছু পিছু এলো। লোকটা নাহওয়ানকে বাথরুমে ঢুকিয়ে ফ্ল্যাশ উঁচিয়ে পশ্চাৎ বরাবর ধরল। নিচে খানিকটা দূরে দাঁড়িয়ে মুখে টিস্যু চেপে চোখ বন্ধ করে রেখেছে। অনেকক্ষণ ফ্ল্যাশ করার পর বের হতে নিলে নাহওয়ান অর্ধন্যাংটা থেকেই বলল, উকি টুচো না কেন? নকল মারওয়ান বহু কষ্টে নিজেকে সংবরণ করলেও এবার উত্তেজিত গলায় বলল, ধুয়ে দিলাম তো মাত্র। নাহওয়ান নিজে গুলোমুলো হাত দেখিয়ে বলল, হাত ধুয়ে তো বলে গেছিও। লোকটা নাক ছিটকে বলল, ফ্ল্যাশ করলে আর হাত দিয়ে ধোয়া লাগে না। নাহওয়ান নাচুর মাথা মতো ছলছল চোখে চেয়ে বলল, ডুটে হয়, মা কোথায়? লোকটা কিছু বলতে চাইলো। বডিগার্ড পেছন থেকে বাধা দিয়ে বলল, স্যার রাগারাগি করবেন না, পরে বাচ্চাটা আপনাকে ভয় পাবে। জ্ঞান দিও না, তোমার কাছে আলগা জ্ঞান চাইনি। এখানে আর 1 মিনিট থাকলে আমার বমি করে ফেলবো।
স্যার আপনি বাড়াবাড়ি করলে ওর মাকে চাইবে বারবার, ব্যাপারটা বুঝতে পারছেন না কেন? আর তাছাড়া ফ্ল্যাশেও সকল মল ধৌত হয়ে গিয়েছে, আপনি জাস্ট হাত দিয়ে ফর্মালিটি পালন করবেন। লোকটা দাঁত কিরমির করে বলল, আসো সেই ফর্মালিটি তুমি পালন করো। বডিগার্ড ঠোঁট উল্টে বলল, আমার হাতে তো ফর্মালিটি পূরণ করবে না আপনার নকল পুত্র, এতে আমার কি করার আছে? নকল মারওয়ান চিবিয়ে চিবিয়ে বলল, তোমার করার আছেটা কি? বারবার কি করার আছে এই ডায়লগটা না মেরে তোমার আসলে কি করার আছে সেটা বলো। বডিগার্ড নিষ্পাপ গলায় প্রত্যুত্তর করল, নাথিং স্যার। লোকটা হততম্বি হয়ে বলল, তোমাকে এবার চাকরি থেকে বহিষ্কৃত করব। অন্যের বেলায় মাতব্বরি করতে পারো আর আমার বেলায় একটা সুপুত্তিও দিতে পারো না। আদতে তুমি একটা ঘোড়ার ডিম, ইউজলেস পিপল। ওদিকে নাহুয়ান কান্না করা শুরু করায় বডিগার্ড নিজের অপমান সাইডে রেখে নতুন উদ্যমে নকল মারওয়ানকে বোঝানোর কাজে লেগে গেল। লোকটা এবার নিজেকে শক্ত রেখে চোখ বন্ধ করে বাচ্চাটার পাছায় হাত দিয়ে ধুয়ে দিল। এতে কয়েকবার বমি করতে চেয়েও গলা পর্যন্ত বমি এসে আর এলো না। হাত ধুতে ধুতে একটা হ্যান্ড ওয়াশের বোতল খালি করে ফেলেছে সে। পরবর্তীতে গোসল করে পরিপাটি হয়ে তবে নিজে কাজে বসল। চায়ের কাপ থেকে ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে মিলিয়ে যাচ্ছে। নকল মারওয়ান গুরু গম্ভীর চেহারায় সে গরম চা চুরুত চুরুত করে পান করছে। নাহুয়ান টেবিলের উপরে বসে হাত পা ছড়িয়ে তার চা খাওয়া দেখছে। নিচের দিকে এভাবে গোল গোল চোখে নাহুয়ানকে চেয়ে থাকতে দেখে লোকটা বলল, কি? নাহুয়ান ফোকলা হেসে বলল, এটা কি কাউ? হাতের কাগজে চোখ বোলাতে বোলাতে চাপা পেল, চা খাই, খাবি? নাহুয়ান বসা অবস্থায় নিজের পা দুটো ধরে বলল, না, ডুডু খাবো। লোকটা একদিকে মনোযোগ নেই, সে ব্যস্ত নিজের কাছে। নাহুয়ানের কথা বুঝতে না পেরে বলল, ডুডু আবার কি? ওই যে সাদা সাদা, আমি খাই, বিল্লু চানা খাই। নিজের কাজে ব্যাঘাত ঘটায় লোকটা বেশ বিরক্ত হলো। হাঁক ছেড়ে বডিগার্ডকে ডাকতেই সে হাজির হলো। জি স্যার। নাহুয়ানকে দেখিয়ে বলল, কোথায় থাকো তুমি? ওকে এখানে রেখেছো কেন? কাজে ডিস্টার্ব করছে। বডিগার্ড শান্ত গলায় বলল, স্যার আমাদের সঙ্গে থাকে না, চিল্লাপাল্লা করে, তাই এখানে বসিয়ে রেখে গিয়েছি। আপনাকে দেখলে চিল্লাই না। লোকটা নিজের কাজ স্থগিত রেখে করে বলল, চিল্লাই না তবে ডিস্টার্ব করে। ওকে তুমি তুলোমুলো করার টাইম নাই আমার। এমনিতেই এটাকে এনে বিশেষ কি ফায়দা হলো? এর বাপ তো এখনও এলো না। ছেলের জন্য চিন্তা টিন্তা তাই নাকি? কি জানি স্যার। আজরাক সাইফার বহু ছিয়ানা, কোথায় কি পাকাচ্ছে কে জানে। নকল মারোয়ান চেয়ার ঘোরাতে ঘোরাতে বলল, পাকিয়েও কোনো লাভ হবে না। যতদূর জানি এখনও কোনো স্টেপ নেয়নি। পুলিশদেরও কানে খবরটা তুলে দিই। গোয়েন্দা সংস্থার সাথেও কোনো যোগাযোগ করেনি। কি করতে চাইছে কে জানে। হারামিটার বউ তো বাচ্চা হারিয়ে অর্থমৃত, কিন্তু ও এখনও নির্লিপ্ত কেন? কি করতে চাইছে? আমরা কিছু মিস করে যাইনি তো আবার? শেষ কথাটা চিন্তিত স্বরেই বলল। বডিগার্ড নিজেও কনফিউজড সাইফারের নির্লিপ্ততায়। উভয়ে জটিল ভাবনায় মগ্ন। সে মুহূর্তে নাহুয়ানের কথাই চিন্তায় ভাটা পড়ল। মায়ের কাছে যাব, ডুডু খাবো। নাহুয়ান বসা অবস্থায় দুলতে তুলতে বলল। লোকটা বেশ বিরক্ত হয়ে বলল, কি হয়েছে দেখো তো? কুমিরের বাচ্চার 2 মিনিট পর পর এটা লাগে ওটা লাগে। প্রথম দিনের মতো মেরে শুয়ে রাখলে আর এত আবদার করতো না। বসের যত নখরামি। শত্রু বাচ্চাকে এত লাই দিয়ে মাথায় উঠাতে হবে কেন? একে যত্ন করে আমাদের লাভ কি? আনার পর থেকে ঘুম হারাম করে ফেলেছে। মনে হচ্ছে মেহমানদারির জন্য এনেছি এটাকে। যত সব উটকো ঝামেলা আমার ঘাড়ে ফেলে রেখেছে। বডিগার্ড নিচে স্যারকে রেখে যেতে দেখে নাহুয়ানকে উদ্দেশ্য করে বলল, বাবু কি চাই? নাহুয়ান বাবাকে রেখে যেতে দেখে ভয় কুকড়ে গেল। পরক্ষণে বডিগার্ডের প্রশ্নে ফোকলা দাঁত বের করে হেসে বলল, ডুডু। বডিগার্ড নিজেও ডুডুর অর্থ বুঝল না। চায়ের কাপ এগিয়ে বলল, এটা খাবে? নাহুয়ান নাকচ করে বলল, না, ডুডু খাবো। ডুডুটা কি? নকল মারোয়ান এবার গম্ভীর স্বরে বলল, লুডুর কথা বলছে নাকি? স্যার, কোথাও লুডু আর কোথায় ডুডু? এটা খাওয়ার জিনিস মনে হচ্ছে। কে জানে এই 2 ইঞ্চি কোনটাকে কি বলে? আমি কিভাবে বলবো? হাত দিয়ে দেখিয়ে দিতে বল কি চাই। আর একে নিয়ে আমার সামনে থেকে দ্রুত বিদায় হতো, ইম্পর্ট্যান্ট কাজ করছি। স্যারের কথা শুনে বডিগার্ড নাহুয়ানকে টেবিলের উপরে রাখা সবগুলো জিনিস দেখিয়ে বলল, কোনটা চাও, হাত দিয়ে দেখাও। নাহুয়ান বেশ বিরক্ত এতক্ষণেও তার দুধ না আসায় ফট করে টেবিলের উপরে দাঁড়িয়ে গেল। গোলমোড়ে শরীরটা দুলিয়ে হেঁটে এসে নকল মারোয়ানের সামনে দাঁড়ালো। তারপর ঝুঁকে এক আঙ্গুল তার বুক বরাবর তাক করে বলল, ইনকা থেকে বাটিতে দাও, মোচা মোচা করে খাই। লোকটা তন্দা খেয়ে নিজের বুকের দিকে তাকালো। ভাবলো পকেটে কিছু দেখেছে সম্ভবত। অবুজের মতো তার কোটের বুক পকেটে হাত রালো। বডিগার্ড নাহুয়ানের কথার মানে বুঝতে পেরে বলল, তুমি দুধের কথা বলছো নাকি? নাহুয়ান ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। নকল মারওয়ান ফট করে দাঁড়িয়ে পড়ল। একে আমার সামনে থেকে সরাবে? কত বড় স্টুপিড কথা, ভাবতে পারছো? এটা ওর বাবার থেকেও বেশি শিয়ানা। কোথায় হাতে ইঙ্গিত করেছে দেখেছো? আমি ভাবলাম কি না কি, সাইফার ছেলেকে ট্রেনিং দিয়ে এখানে পাঠিয়েছি আমি শিওর। নাহুয়ান হুট করে বাবাকে দাঁড়াতে দেখে ভয় পেল।
বডিগার্ডটা হাসি চেপে কোনো মতে বলল, স্যার আপনি তো হাত দিয়ে দেখাতে বললেন। লোকটা উত্তেজিত কণ্ঠে বলল, হ্যাঁ তো এই যে এটার কথাও বলবে, আমি জানতাম না কি। উত্তেজিত হবেন না স্যার, এখনকার বাচ্চারা একটু আপডেটই হয়। লোকটা রাগান্বিত স্বরে বলল, বাচ্চা নিয়ে পিএইচডি করেছো নাকি? নো স্যার, তবে ফোনে দেখি তো তাই বললাম। ওর থেকেও আপডেটেড বেবি আছে। আর এটা এত রিয়াক্ট করার কিছু হয়নি, ইটস নর্মাল। বাচ্চারা অবুঝ নাদান, তারা মা বাবার কাছে এইভাবেই আবদার করে। এতটুকু বাচ্চা দুধ চাইতেই পারে, কিডন্যাপ করার আগে এটা অন্তত মাথায় রাখা উচিত ছিল স্যার। লোকটা রেগে ক্ষিপ্ত হয়ে বলল, জাস্ট শাট আপ। মনে হচ্ছে দরদ একেবারে উতলে উঠেছে তোমার। বডিগার্ড মিনমিন গলায় বলল, নো স্যার, রিয়ালিটি বললাম। রাখো তোমার রিয়ালিটি। কাজের বেলায় লবডঙ্গা, ওর কাছে পোত্তারি, ইডিয়েট কোথাকার। অপমানিত হয়ে বডিগার্ড চুপ মেরে গেল। এরপর থেকে দুনিয়া ওলটপালট হয়ে গেলেও আর আকবারই মাতব্বরি করতে যাবে না সে। বারবার অপমানিত হতে কার ভালো লাগে? সে তো একটা মানুষ নাকি? নাহুয়ানও এত বাকবিকত দণ্ডায় কখনো ভয় পাচ্ছে, আবার কখনো বিরক্ত হচ্ছে। বাবা কেমন অদ্ভুত আচরণ করছে দুদিন ধরে, যদিও তার ছোট্ট মাথায় এসব ঢুকছেও না, ক্যাপচারও হচ্ছে না। তাই চুপচাপ পা দুলিয়ে যাচ্ছে। নকল মারওয়ান বিক্ষিপ্ত স্বরে বলল, একে নিয়ে ভাবো, গেট লস্ট উইথ দিস ক্রোকোডাইলস চাইল্ড। বডিগার্ড নাহুয়ানকে জোর করে কোলে নিতে গিয়ে কামড় খেল। বাচ্চাটা টেবিল থেকে এক লাফে নকল মারওয়ানের কোলে গিয়ে শক্ত করে গলা জড়িয়ে ধরে বলল, বাবা বাবা। লোকটা এবার সত্যি সত্যি নাহুয়ানকে আছাড় মারতে মন চাইল। বহু কষ্টে রাগ নিয়ন্ত্রণ করে বলল, আঙ্কেল ডুডু টেবে যাও। নাহুয়ান আরও শক্ত করে বাবাকে চেপে ধরে বলল, না তুমি দাও। দাঁতে দাঁত পিষে উত্তর এলো, কাজ করছি আমি। না তুমি। সাংঘাতিক বিরক্ত হলো লোকটা। কোনো বাচ্চাকে বাপের সঙ্গে এরকম চিপকাতে থাকতে এই প্রথম দেখলো। উঠতে বাবা, বসতে বাবা, খেতে বাবা, ঘুমাতে বাবা, হাঁকতে বাবা। উফ, তার মাথাটা না খেয়ে এই কুমিরের বাচ্চাটা বিদেই হবে না। মনে হচ্ছে সাইফারের বাচ্চাটাকে না এনে বউটাকে তুলে আনলে ভালো হতো। এমন বিরক্ত তো করতো না। বউয়ের প্রতি তো বিন্দু পরিমাণ দরদও নেই হারামিটার। উঠে আনলে এক আনারও ফায়দাও হতো না। ছেলেটাকে এনেছে দুদিন হয়, এতেই কোনো হদিশ নেই সেখানে বউ তুলে আনলে ঘোড়ার আন্ডা হতো। বিরক্তি সীমাহীন পর্যায়ে পৌঁছে যাওয়ার নিচে খাওয়া চায়ের কাপে এগিয়ে দিয়ে বলল, নেখা। এটা কি? দুধ। নাহনের প্রশ্নাত্মক কণ্ঠ, ডুডু? হ্যাঁ। বাচ্চাটা অবুঝ গলায় বলল, ডুডু তো সাদা, এটা লাল কেটাই কেন? লোকটা তীব্র বিরক্তি চেপে বলল, আগে সাদা ছিল এখন লাল হয়ে গেছে, এটাকে রেড মিল্ক বলে। নাহুয়ান শেষে বাক্যটা বুঝতে না পেরে মোটু দৃষ্টিতে চেয়ে রইল। বডিগার্ড সেটা বুঝতে পেরে হুট করে বলল, রেড মিল্ক মিন্স লাল দুধ। লাল ডুডু? নাহুয়ানের উচ্ছ্বাসিত গলা। নকল মারওয়ান চোখ রাঙিয়ে বলল, তোমাকে এত পাকনামি করতে কে বলেছে? বডিগার্ড চুপ হয়ে গেল। লোকটা এবার নাহুয়ানকে খেতে ইশারা করলো। নাহুয়ান বাবার কথা বিশ্বাস করে চায়ে চুমুক দিল। প্রথমে মুখ কুচকে নিল, পরে ভালো লাগায় পুরো চা ফিনিশ করে ফেললো। খেয়ে ডান হাত দিয়ে মুখ মুছে বাবার দিকে ফিস করে হেসে বলল, মোজা মোজা। মুখ হাত পাতা অবস্থায় অবচেতন অবস্থায় পড়ে আছে একজন যুবতী। বুটের খটখটে আওয়াজে ফাঁকা রুমটাই প্রতিধ্বনিত হলো। চেয়ারে বসা লোকটা চোখ দিয়ে ইশারা করলো মেয়েটার জ্ঞান ফেরাতে। একজন মুখের উপরে পানি ফেলতেই আস্তে আস্তে চোখ দুটো খুলল মেয়েটা। ঝাপসা চোখের সামনে তাকাতেই একটা অবয়বকে দেখতে পেল। অপরিচিত একটা রুম নিজেকে বাধা অবস্থায় দেখে মেয়েটা পাগলের মতো ছটফট করল। বসারত লোকটি এগিয়ে এসে হাঁটু গড়ে মুখের উপর কাপড় খুলে দিতে মেয়েটি চেঁচিয়ে উঠল, আমাকে এখানে তুলে আনার কারণ কি? হাউ ডেয়ার ইউ টেক মি? লোকটা মেয়েটার চুল মুঠ করে ধরে বলল, মাই উইশ, বেশি কথা বললে জিভ কেটে ফেলবো। মেয়েটা ছটফট করে সামনে পুরুষটির হাত থেকে ছাড়া পেতে লোকটা ছেড়ে দিতেই মেয়েটার আগে জিতে কামড় বসালে তার হাতে। পুরুষটি কেঁকে উঠে ছড়িয়ে নিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল গালে। গলা চেপে ধরে বলল, ইনা বাবুইয়া রাইট? মেয়েটা চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। লোকটা আবারও বলতে লাগলো, বেশি বেরো না, পুঁতে ফেলতে 2 মিনিটও সময় লাগবে না, যা যা বলবো মনোযোগ দিয়ে করবে। যদিও তোমাকে মারার নির্দেশ ছিল না, তবে এটা তোমার প্রাপ্য। ইনাবা ছটপটিয়ে উঠে বলল, ছাড় অসভ্য। লোকটা ছেড়ে দিতেই ইনাবা কাঁচতে কাঁচতে অস্থির হয়ে উঠল। বডিগার্ডকে ইশারা করে হাত খুলে দিতে বলে পুরুষটি। বডিগার্ড নির্দেশ মতো হাত খুলতে দেরি, ইনাবার আক্রমণ করতে দেরি হয়নি। লোকটা বডিগার্ডকে ছাড়াতে চাইলে পারল না। পেছন থেকে ইনাবাকে চাপড়ে ধরে সরাতে বলল, থামো, আই সে স্টপ। ইনাবা ফুঁসে উঠে তাকে চাপড়ে ধরায় কোনো দিয়ে কত মেরে নিজেকে ছাড়িয়ে নিল। লোকটা পেটে হাত চেপে ধরে কষে চর বসিয়ে দিল ইনাবার গালে। গালে 5 আঙুলে দাগ বসে গিয়েছে তার। এত জোরে থাপ্পড় খেয়ে ফুপিয়ে উঠল সে। জীবনে এই প্রথম এত শক্ত মার খেলো কারো হাতে। ছোটবেলা থেকে ভীষণ আহ্লাদে বড় হয়েছে সে। হঠাৎ এমন চর খেলে স্বাভাবিকভাবেই খারাপ লাগবে। লোকটা রাগান্বিত স্বরে বলল, মানা করার পরেও তেজ দেখালে কেন? মেয়ে মানুষের মতো থাকবে, হয়তো বাড়াবাড়ি করবে না। তোমাকে মোটেও টর্চার করার উদ্দেশ্যে এখানে তুলে আনা হয়নি। কয়েকদিন থাকবে, ব্যাস, তারপর ছেড়ে দেব বলে কটকট পায়ে প্রস্থান করলো।
পেছন পেছন বডিগার্ড নিচেও দরজা আটকে বেরিয়ে এলো। লোকটার সামনে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল, স্যার এটা কেমন অবিচার? বাচ্চার কামড়, আপনার বকা, আর এবার ম্যাডামের গলা চিপা। আমার কি কোথাও শান্তি নেই? আমাকে কি আপনার মায়ের খাওয়ার বডিগার্ড হিসেবে নিয়োগ করেছেন? ইনামা টেবিলে মাথা টেকিয়ে চোখ বুজে পড়ছিল। এর মধ্যে দরজা খোলার শব্দে চোখ মেলে চাইল। মুখ ঢাকা সম্পূর্ণ শরীর আবৃত একজন লোক খাবার নিয়ে এসেছেন। টেবিলে প্লেট রেখে এগিয়ে দিতেই সজোরে ধাক্কা দিয়ে প্লেট উল্টে ফেলে দিল ইনাবা। জেডে চোট ক্রমশ কাঁপছে, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছে। লোকগুলোকে মেরে তবে ক্ষান্ত হবে সে। তাকে হোস্টেল থেকে তুলে এনেছে এই জালিমগুলো। কত বড় সাহস! লোকটা কঠোর দৃষ্টি নিক্ষেপ করে তাৎক্ষণিক বাইরে চলে গেল। ইনাবা আগে নাই পড়ে রইল। বাবা ভাইয়া কাউকে কিভাবে জানাবে যে সে মহা সংকটে পড়েছে? ফোনটাও হাতের কাছে নেই। ওই থাপ্পড় দেওয়া লোকটা ছিনিয়ে নিয়ে গিয়েছে। রাগে জিতে একাকার হয়ে মুখোশটি কান্নায় রূপ নিল। আবারও দরজা খোলার আওয়াজে মাথা উঁচিয়ে চাইতে না চাইতেই তাকে আচমকা উঠিয়ে ঠাস করে সপাটে চড় বসানো হলো। ইনাবা হতভম্ব হয়ে সামনে তাকাতেই থাপ্পড় দেওয়া সেই মুখটার মুখবয়ব দৃশ্যমান হলো। ক্রোধে ধরনী যেন বণ্ডলিত হলো। তত্তর করে কেঁপে উঠে বিগলিত হয়ে উঠল সমস্ত তরুণীর কায়াটি। সমাহীন ডাকে পরিস্থিতি ভুলে সপাত করে পাল্টা চড় বসিয়ে দিল ইনাবা। তীব্র আক্রোশে উন্মাদ হয়ে উঠল যেন। নয়নপক্ষ কাঁপছে বিরতি নিয়ে। লোকটা নিচে জ্বলন্ত চক্ষুজোড়া সোচারু করে ইনাবার দিকে দৃষ্টিপাত করল। তীব্র অপমান রাগে শরীর উত্তাপ্ত হয়ে উঠল। মারাত্মক মাথা পাগল লোক নামেই খ্যাত সে। একবার রাগ উঠলে থামানো মহা মুশকিল। সামনাসামনি দুটো আগ্রাসী চক্ষু। লোকটা হঠাৎ ঠোঁট বাঁকিয়ে নিচে গালে হাত বুলিয়ে বলল, এখন তোমাকে বেশ সময় নিয়ে ছুব। আর ইউ রেডি? বডিগার্ড নাহওয়ানকে সুজি খাওয়ানোর চেষ্টা করছে। বাচ্চাটা কিছুতেই সেসব মুখে তুলছে না। আধা ঘন্টা যুদ্ধ করেও যখন এক চামচও খাওয়ানো গেল না, বডিগার্ড হতাশ হয়ে বলল, একটু খা রে। এমন বাপভক্ত বাচ্চা জীবনে প্রথম দেখলাম। বাপরে ছাড়া এক বিন্দু নড়ানো যায় না। তোমার বাবা এখন গুরুত্বপূর্ণ কাজে বিজি। খেয়ে নাও বাবু। নাহওয়ান বডিগার্ডের কোথাকে পাত্তাই দিল না। সে নিজ মনে গাড়ি নিয়ে খেলছে। আশেপাশে অসংখ্য খেলার গাড়ির স্তূপ। তাকে শান্ত রাখতে নকল মারওয়ানি এসব আনিয়েছে। অবশ্য পরিকল্পনাটা বডিগার্ডের ছিল। বডিগার্ড ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ল। নাহওয়ানের জিদ্দি আচরণ পরোক্ষ করতে লাগলো। একটু পর নকল মারওয়ান দুপধাপ পা ফেলে রুমে ঢুকলো। নাহওয়ান চোখ মুখ উজ্জ্বল করে উঠল, বাবা বাবা। নকল মারওয়ান মেজাজ তীক্ষ্ণ হয়ে আছে, বোঝাই যাচ্ছে। চটপাট করে এসেছে কারোর সাথে। রাগে শরীর কাঁপছে ওর। স্যারের মেজাজ গরম বুঝতে পেরে বডিগার্ড ভয়ে ভয়ে বলল, এনিথিং রং স্যার? লোকটা কর্কশ স্বরে প্রত্যুত্তর, নো। আমতামতা জবাব এলো, আপনার ছেলে কিছুই খাচ্ছে না। খাচ্ছে না বলতে খাওয়াতে পারেনি এক চামচও। আপনি কি একবার চেষ্টা করবেন স্যার? জাস্ট শাট ইউর মাউথ। ধমক শুনে বডিগার্ড চুপ করে গেল। লোকটা এবার তীব্র বিরক্তি নিয়ে বলল, বারবার ফেস মাস্ক পরো খোলো। ত্বকটা নষ্ট হয়ে যাবে। নিজের চেহারায় গ্ল্যামার হারিয়ে ফেলবো এই নাটকে। তামাশা লাগিয়ে রেখেছে আমার সাথে। কাজটা তাড়াতাড়ি করবে, তা নয়তো ঝামেলা আমার কাঁধের উপরে উঠিয়ে দিয়েছে। যেন সাইফারের না আমারই পানিশমেন্ট। ওই মেয়েটাকে কেন এখানে আনতে বললো? তোমার কোনো আইডিয়া আছে? বডিগার্ড মাথা নামিয়ে সম্মতি জানালো। অর্থাৎ এই বিষয়ে তার মোটেও ধারণা নেই। লোকটা তাতে দাঁত ঘষল। চোখ মুখে লালিমাবর্ণ ধারণ করেছে। সম্ভবত মুখে র্যাশ উঠেছে। লালচে লালচে দাগ দেখা দিয়েছে। এসব রিয়ালিস্টিক 3D সিলিকন ফেস মাস্ক 8 ঘন্টার বেশি ব্যবহার করা ক্ষতিকর এবং বিপজ্জনক। খোলার পর ত্বক চুলকায়, ঘামে, অস্বস্তি বোধ হয়। তাই মাস্কগুলো সাধারণত উচ্চমানের সিলিকন দিয়ে তৈরি হয়, যা ত্বকের এত নমনীয় এবং বাস্তবসম্মত চেহারা প্রদান করে। মাস্কের ডিজাইন 3D প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা মুখের প্রতিটি অংশে বিস্তারিত প্রতিলিপি তৈরি করে। হুবহু অন্যজনের চেহারা নকল করতে এই মাস্কের জুড়ি মেলা ভার। যদিও একেবারে নিখুঁত চেহারা তৈরি করতে পারে না, তবুও এটি মানুষকে বিভ্রান্ত হয়ে ফেলতে সর্বোচ্চ ভূমিকা পালন করে। নাহওয়ান নিজে ছোট্ট শরীর নিয়ে জড়িয়ে ধরল নকল মারওয়ানকে। বডিগার্ড সুজির পাটি এগিয়ে দিল, বলল, স্যার একবার চেষ্টা করে দেখুন খাওয়াতে পারেন কিনা। ভারী গলায় উত্তর এলো, খেতে না চাইলে চেপে ধরে খাওয়াবে। মারবার দরকার হলে মারো, তবুও একে নিয়ে আমার সামনে থেকে যাও। এখন মেজাজ ঠিক নেই। মেরে টেরে বসতে পারি, তখন কান্নাকাটি করলে থামবে আপাকে। এই কুমিরের বাচ্চাটাকে এখন আমার অসহ্য লাগছে। জাস্ট লিভ মি। স্যারের কড়া কণ্ঠ শুনে বডিগার্ড নাহওয়ানকে তার থেকে ছাড়িয়ে কোলে তুলে নিতে চাইল। চিমটি কামড় খেলো। নাহওয়ানকে জেদ করতে দেখে লোকটা রাগান্বিত হয়ে নাহওয়ানের 2 হাত নিচে পা দিয়ে চেপে ধরে হাতে সুজি বাটি নিয়ে জোর করে খাওয়াতে লাগলো। নাহওয়ান বাচ্চা সকল ভঙ্গিতেই কেঁদে উঠল। কান্নার জন্য হাঁ করতেই সুজির চামচ মুখে ঢুকিয়ে মুখ চেপে ধরে লোকটা। বাচ্চাটা কাঁদতে কাঁদতে এজকি তুলে ফেলেছে। বডিগার্ড বলল, স্যার বাচ্চা মানুষ, গলায় খাবার আটকাতে পারে। এভাবে রেখে খাওয়ালে শ্বাসনালীতে খাবার আটকাবে।
কথা বলবে না, এতটুকু শরীরের তেজ আজ ছুটিয়ে দেব। বারবার জেদ ধরে কেন? পরশু থেকে অশান্তিতে রাখছে, এই জন্যই ঠিকমতো ঘুমাতে পারি না, খেতে পারি না, কাজ করতে পারি না, অসহ্য। বিরক্তি উপচে পড়ছে মুখ হতে নিঃসৃত বাক্য। নাহুয়ান গাল ফুলিয়ে গুনগুন করে কাছে, দুই পাশে ফুলো ফুলো গাল দুটো আরও উঁচু হয়ে আছে, গাল ভর্তি খাবার। নিজের হাতে পা বেঁধে থাকায় নিরুপায় হয়ে প্রথম 2 চামচ গিলেও পরের চামচ মুখে ঢুকানোর সাথে সাথে লোকটার কোলের উপরে ফেলে দিল। পুরো জামা মুখে উদ্গরিত খাবারে নষ্ট করে ফেলেছে। নকল মারোয়ান দ্রুততার ভঙ্গিতে নাহুয়ানকে ছেড়ে টিস্যু দিয়ে মুছে নাহুয়ানকে মারতে হাত উঠাবেই ইনাবা সেই হাত ধরে ফেলল। লোকটা ক্রোধে ফুঁসতে ফুঁসতে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে এখানে সেখানে চলে আসার অধিকার নিশ্চয়ই দেওয়া হয়নি। হুটহাট অনুমতি ছাড়া ঢুকে পড়া কেমন ম্যানার্স? ইনামা নির্ভয়ে প্রত্যুত্তর করল, একজন যুবতী মেয়েকে তার অনুমতি ব্যতীত জোর করে তুলে এনে পৌরুষ দেখিয়ে চড় মারার থাপ্পড় মারার কেমন ম্যানার্স? তুমিও কিন্তু পাল্টা প্রতিঘাত করেছ, ওটার হিসেব সেখানেই হয়ে গেছে। এখানে অযথা সেসব ইলজিক্যালি কথা টেনে পাশ কাটানোর চেষ্টা করবে না মিস ভুইয়া। নাহুয়ান তাদের কথার মাঝে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ইনাবার পা আঁকড়ে ধরেছে। বাচ্চাটা বেশ ভয় পেয়ে আছে, চোখ দুটোতে স্পষ্টতা ফুটে উঠেছে। ইনোভা মুহূর্তের মাঝে বাচ্চাটার ওই গোল গোল অষ্টভেজা টইটুম্বর আঁখি জোড়ায় মায়ে পড়ে গেল। চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নিচে বসে চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদে না বাচ্চা, কে মেরেছে তোমায়? নাহুয়ান হাত উঁচিয়ে নকল মারোয়ান আর বডিগার্ডকে দেখিয়ে দিল। বডিগার্ড ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। সে কখন কোন সময় আবার মারল? ইনোভা কপাল কুচকে বলল, এতটুকু মাসুম বাচ্চাকে মারতে আপনাদের হাত কাঁপে না? কোন মায়ের বুক খালি করে এনেছেন ওকে? কার নারীতে টান দিয়েছেন? আপনার জঘন্য পৌরসত্ব। এতটুকু অবুঝ বাচ্চার সঙ্গে আপনাদের কিসের শত্রুতা? শেষের কথাগুলো নকল মারোয়ানকে উদ্দেশ্য করেই ছুড়ে দিল ইনাবা। লোকটা নিজেকে কন্ট্রোল করে বলল, আগেও বলেছি আমার কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবে না। তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। নিজের সীমার মধ্যে থাক, নয়তো বসের আদেশ অমান্য করেই নিজের রূপে ফিরে যেতে বাধ্য হব। আমাকে ঠান্ডা থাকতে দাও, নয়তো পস্তাবে। ইনাবা হাসতে হাসতে বলল, তা কি পস্তাবো একটু শুনি? একটু আগের ক্যারেক্টারের কথা বলে গেছেন? লোকটা রহস্যময় হেসে বলল, অবশ্যই না, খুব ভালোভাবে মনে রেখেছি। একেবারে কলিজার ভেতরে সযত্নে তুলে রেখেছি। সময় হলে অবশ্যই সেটা ফেরত পাঠানো হবে। ইনাবা তার কথায় বিশেষ পাত্তা দিল না। নাহুয়ানকে কোলে তুলে বলল, এরা তোমার কি হয়? নাহুয়ান নকল মারোয়ানের দিকে হাত উঁচিয়ে বলল, বাবা মারছে, বেশি বেশি মারছে। ইনাবা এবার হতবাক হয়ে লোকটার দিকে চেয়ে বলল, আপনার ছেলে নিজের সন্তানকে কোন পিতা এভাবে মারে? লোকটা কিরমির করে জবাব দিল, ওকে মেরেছি কোথায়? জোর করে খাওয়াতে গিয়েছি, এখন সেটার নাম হয়েছে মারা। অসহ্য। এত বিরক্তি কেন এতটুকু বাচ্চার প্রতি? ওর মা কোথায়? লোকটা কঠিন ও তৃদ্ধ গলা, জাহান নামে যাবে। ইনাফার ঊর্ধ্ব গলায় বলল, ওটাই আপনি যাবেন 2 দিন পর। আমাকে সাজছেন কেন? নিজের স্ত্রী সন্তানের প্রতি এত ব্রিটিশ না? আপনাকে যে বিয়ে করেছে এবং সন্তান দিয়েছে তার প্রতি এই অসম্মানজনক আচরণে কতটুকু যৌতুক? নিজের বিবেককে প্রশ্ন করেছেন কখনো? লোকটা এবার ইনাবাকে 2 কদম এগিয়ে এসে বলল, আমি করিনি। নাও তুমি এবার প্রশ্ন করে দেখো কি বলে সে। ইনাবা ঘৃণার সহিত পিছিয়ে গিয়ে বলল, দূরে থাকুন, নয়তো আবারও আমার হাত চলবে। হ্যাঁ, আর আমি তোমার সেই চলন্ত হাতে বসে বসে চুমু খাবো। কর্কশ কৌতুক মিশ্রিত প্রত্যুত্তর। ইনাবার কথা বাড়ালো না, কথার পৃষ্ঠে কথা। এসে থেমে যাওয়া শ্রেয়। নাহুয়ানকে কোলে নিয়ে বেরোতে নিলে লোকটা বলল, এই বাটি নিয়ে যাও, দেখো এই কুমিরের বাচ্চাকে খাওয়াতে পারো কিনা। ইনাবা সেই বাটির দিকে তাকালোই না। বডিগার্ডকে উদ্দেশ্য করে বলল, ভাত, সবজি, চিকেন, ডিম সেদ্ধ আর 1 গ্লাস দুধ দিয়ে যাবেন। তারপর বেরিয়ে যেতে যেতে বলল, এতটুকু বাচ্চাকে পালার মুরত নেই, এসেছে বাপ হতে। বাপ না সাক্ষাৎ আজরাইল। ইনাবা ছোট ছোট লোকমা তুলে নাহুয়ানকে খাইয়ে দিচ্ছে। বাচ্চাটা বিনা জ্বালাতনে আরাম করে খাচ্ছে। প্রত্যেক নারী খাইয়ে বোধ হয় একটা মামা ঘ্রাণ পাওয়া যায়। মেয়েরা যেমন আহ্লাদে মায়ের আহ্লাদে দিয়ে খাওয়াতে পারে, পুরুষরাও সেটা পারে না। তাদের ন্যাচার কাঠখোট্টা টাইপ। বাচ্চারা যেখানে কমফর্ট ফিল করে না, তারা নমনীয় ভালোবাসা আদর বেশি উপভোগ করে। ইনাবা কোমল গলায় জিজ্ঞেস করলো, আর একটু খাবে? নাহুয়ান মাথা নাড়িয়ে বলল, খাবো না। ইনাবা বলল, আর একটু খাইয়ে দেই। নাহুয়ান গাড় ঘুরিয়ে না বোঝালো। ইনাবা আর জোর করলো না, যারা খেয়েছে এটাই যথেষ্ট। মুখ ধুইয়ে দিল, দুধ ঢাকা দিয়ে রাখলো এক পাশে। পেটটা খালি হলে খাইয়ে দিবে। ওকে দাঁড় করিয়ে প্লেট রাখতে আর হাত ধুতে গেল। হাত ধুয়ে রুমে ঢুকে দেখলো নাহুয়ান খাটের উপরে দাঁড়িয়ে রুমের সব সুইচ টিপছে। লাইনটা একেবারে জ্বালাচ্ছে আবার নিভোচ্ছে। জিনিসটা তার কাছে এক প্রকার খেলা। ইনাবা আটকে উঠে ওকে সেখান থেকে কোলে তুলে সরিয়ে নিল। নাহুয়ান কাঁদো কাঁদো গলায় বলল, মায়ের কাছে যাব। ইনাবার বেশ মায়া হলো। এতটুকু বাচ্চার অবুঝ আবদার। আহারে, এই মাসুম বাচ্চাটার মা নেই। ভাবলে কেমন মন খারাপ হচ্ছে, হৃদয়ে যন্ত্রণা অনুভব হচ্ছে। সে শক্ত করে জড়িয়ে ধরে আলো আধারে ওই দেওয়ালটার দিকে নজর দিল।
আর তার বাচ্চাটার প্রতিছবি ফুটে উঠেছে। মনে হচ্ছে মা ছেলে। ইনাবা ওই মুহূর্তে একটা সুন্দর দৃশ্য কল্পনা করে ফেলল। নিজের ছেলেকে নিয়ে পুরো দেশ বিদেশ চষে বেড়াবে সে। ইস, কি আদরে আর মায়া মায়া দৃশ্যটা। সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল। বাচ্চাটার যেহেতু মা নেই, বাবা থেকেও নেই, সেহেতু সে এই শিশুটিকে নিজের সাথে নিয়ে যাবে। এই আদুরে গোলগাল বাচ্চাটা কিছুতেই অনাদরে মানুষ হতে পারে না। এমন পাষাণ বাপের ছায়াতলে থাকলে অচিরেই বাচ্চাটার কোমলতা খসে পড়ে বিষণ্ণ ও কঠোরতায় ছাপ ফুটে উঠবে। না, এই কিছুতেই হতে দেওয়া যাবে না। এরকম হলে পুরো পৃথিবীর সাথে লড়বে সে। এই লড়াই মাতৃত্বের লড়াই, এক না হওয়া মায়ের লড়াই, ছোট এই মাসুম শিশুকে সুন্দর জীবন দেওয়ার লড়াই। এতে তাকে জিততেই হবে। কোনো বাধার পরোয়া ইনাবা ভুইয়া করে না। ঘড়ি কাটা রাত 11টার এপাশ ওপাশ। ইনাবা নকল মারোয়ানের সাথে হম্পি তম্পি করে তাকে আইসক্রিম আনতে বাধ্য করেছে। তার নাকি আইসক্রিম খেতে ইচ্ছে করেছে। যদি আইসক্রিম না খাওয়াই হয় তাহলে খুনাখুনি করে ফেলবে। নকল মারোয়ান নিজের মেজাজ যথেষ্ট সংবরণ করে বডিগার্ডকে আইসক্রিম আনার তাগিদ দিয়েছে। কথার খেলাপ হলে বস রেগে যাবে, সেজন্য নিজের পঞ্জীভূত ক্রোধ না দমিয়ে রেখেছে। বডিগার্ডকে আইসক্রিম আনার নির্দেশনা দিয়ে রুমের অন্ধকার করে রকিং চেয়ারে তুলছে। বডিগার্ড ভ্যালিনা চকোবার কফি অ্যান্ড কোন সব পদের আইসক্রিম নিয়ে এসেছে। তবে ইনাবাকে শুধু কোন আইসক্রিম দিয়ে বডিগার্ড দ্রুত রুম থেকে বের হয়ে গিয়েছে। ইনাবা কোন আইসক্রিমটা ছেড়ে নাহওয়ানের হাতে দিল। নাহওয়ান গোল গোল চোখে চেয়ে আছে। জিনিসটা কি তার মাথায় ঢুকছে না। নাহওয়ানকে এভাবে চেয়ে থাকতে দেখে বলল, আইসক্রিম খাবে? নাহওয়ান মাথা নাড়িয়ে সম্মতি জানালো। চোখের সামনে নতুন জিনিসটি দেখে তার আকর্ষণ ও কৌতূহল কাজ করছে। বাবা মা কোনোদিন এই জিনিস তাকে খাওয়ায়নি। ইনাবা ওর হাতে দিয়ে নিজেরটা ছিঁড়ে খেতে শুরু করলো। কোন আইসক্রিম তার বরাবরই পছন্দের। নাহওয়ান ইনাবাকে খেতে দেখে নিজেও গোলুমোলো হাত দিয়ে ধরে ধরে দেখার চেষ্টা করলো, খাওয়ার চেষ্টা করলো, কিন্তু খেতে গিয়ে পুরো মুখ ভরিয়ে ফেলছে। বাচ্চাটা খেতে না পারাই বাবা বাবা করে ডেকে উঠলো। ইনাবা নিচে খাওয়া বাদ দিয়ে নাহওয়ানকে খাওয়াতে চাইলে বাচ্চাটা মুখ ঘুরিয়ে নিল। অর্থাৎ বাবার হাত ছাড়া কারো হাতে বর্তমানে সে খাবে না। ইনাবা কয়েকবার চেষ্টা করেও পারল না। তারপর পরাজিত ভঙ্গিতে বডিগার্ডকে ডেকে নকল মারোয়ানকে ডেকে আনতে বলল। বডিগার্ড বলল, স্যার তো এখন এই সময়ে একা থাকেন, ওনাকে এই মুহূর্তে ডাকা যাবে না। ইনাবার রাগে ফেটে পড়ে বলল, তোমার স্যারকে ডাকবে নাকি? ঘরে সব কিছু তছনছ করে ফেলবো। কেমন ভাব সে, নিজের সন্তানের কোনটা ভালো কোনটা মন্দ সেসবেও জানে না, খালি মাস্ক লাগিয়ে ঘোরে। বুঝলাম না চেহারায় পরিবর্তন করার মানে কি। আমি তো তার আসল চেহারা দেখেছি। তাও চেহারায় হাইড করার রিজন কি? কোন ফন্দি আটছে আবার? ইনাবার সন্দেহান কণ্ঠস্বর। বডিগার্ড থতমত খেয়ে বলল, ম্যাম সেটা তো আমি বলতে পারবো না, আপনি বরং স্যারকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি ডেকে আনছি। এই খবরদার পালাবার চেষ্টা করবে না। তুমি হলে ওই লোকের ডান হাত, আর তুমি জানো না এমন উদ্ভট কাজকর্মের মানে কি। ঘটনা খুলে বলবে নাকি তোমার চাকরি নট করার ব্যবস্থা করব? বডিগার্ড মাথা নুইয়ে ফেলে চুপ করে রইল। ইনাবা আবারও তো তাকাতে দিতেই নাহুয়ান কেঁদে উঠল। ইনাবা চট করে তাকাতেই দেখলো আইসক্রিম গলে গলে পড়ে যাচ্ছে বাচ্চাটার হাতে। সে তড়িঘড়ি করে বডিগার্ডকে তার স্যারকে ডেকে আনতে ইশারা করলো। বডিগার্ড চুপচাপ বেরিয়ে যেতেই ইনাবা নাহুয়ানের হাত থেকে আইসক্রিম নিতে চাইলে নাহুয়ান দিল না, হাতে মুঠ করে ধরে রাখলো। অন্যদিকে নকল মারোয়ানকে গুরুতর ঘটনা ঘটে গিয়েছে এই কথা বলে বডিগার্ড নিয়ে আসলো। লোকটা দ্রুতগতিতে রুমে ঢুকতে দেখলে নাহুয়ান ইনাবা বসে আছে। রুমে অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। নাহুয়ান তাকে দেখে বাচ্চাটা ডেকে উঠল, বাবা বাবা। ইনাবা ঘাড় ফিরিয়ে চেয়ে বলল, ওকে আইসক্রিমটা খাইয়ে দিন তো দ্রুত, পুরো গলিয়ে ফেলেছে। লোকটা প্রজোরা কুচকে গেল, চেহারায় ভাজে ভাজে বিরক্তি বিদ্যমান। ইনাবা আবারও তাকাতে দিলে লোকটা এবার শান্ত গলায় বলল, তুমি আমাকে অর্ডার করছো? আপনার সন্তানকে খাওয়াবেন? এতে আবার অর্ডার করার কি আছে আশ্চর্য? লোকটা নিচে রাগ কন্ট্রোল করে বলল, ওকে খাইয়ে দিতে হবে কেন? তুমি আছো কি করতে? আমার হাতে খেলে নিশ্চয়ই আপনাকে ডাকা হতো না। ইনাবার তারা প্রশ্ন। লোকটা কথার বিপরীতে কথা না পারিয়ে বিরক্তি চেপে নাহুয়ানের বসে থাকা আইসক্রিম খাওয়ানোয় মনোযোগ দিল। নাহুয়ান খাচ্ছে আর মাথা নাড়িয়ে বলছে, আই কি মোজা মোজা। নকল মারোয়ান বিরক্তি চেপে খাওয়াচ্ছে। খাওয়ানো শেষ হতেই নাহুয়ানের কাশি উঠে গেল। কাশতে কাশতে বাচ্চাটা অস্থির হয়ে উঠল। ইনাবা চিন্তিত হয়ে বুক পিঠ ডলে দিতে লাগলো। পাশে লোকটা মুখ কুচকে সবকিছু হজম করছে। রাগে তার শরীরে টকপক করে ফুটছে। সাইফারের বাচ্চার সমস্যা কি? এখনো ছেলে কোনো খোঁজ নিতে এলো না কেন? কোন কুবুদ্ধি পাকাচ্ছে এই ডেডলি সাইলেন্সারটা? তবে ওর কোনো মুভমেন্ট কেন দেখাচ্ছে না? কি চাচ্ছে ওই সার্ফার? এমন নিশ্চুপ চুপচাপ থাকে কি করে থাকতে পারে একজন পিতা? বউ সন্তানের প্রতি এক বিন্দু মায়াও কি তার তৈরি হয়নি? ভেবেছিল খেলা এবার জমবে, এখন তো মনে হচ্ছে অপরপক্ষের নীরবতা খেলা শুরুই দিচ্ছে না। দিস ইজ টু অ্যানয়িং। আচমকা কাশতে কাশতে ঘুম ভেঙে যাওয়াতে নাহুয়ান আশপাশ হাতড়ালো। হাতে মেয়েলি অবয়ব ঠেকায় ছোট্ট হাতে মা মনে করে জড়িয়ে ধরে ডেকে উঠল, মা মা।
নরম কোমল মোলায়েম স্পর্শে ইন আবার ঘুম ভেঙে গেল। জড়িয়ে ধরে নমনীয় গলায় বলল, এই তো মা। নাহওয়ান মাকে অনুভব করতে চাইলো কিন্তু পারল না। এই শরীরে মায়ের গন্ধ নেই। মায়ের গন্ধ কণ্ঠ সবই তার মুখস্থ। দেখতে নারী হলেও চিরপরিচিত সেই মায়ের গন্ধটা নেই কেন এই শরীরে? ছোট্ট অবুঝ শিশুর মনে মাকে দেখার প্রবল তৃষ্ণা জেগে উঠল। কতদিন মাকে দেখে না, ছোঁয় না, অনুভব করে না। মায়ের শরীরের মমতা মিষ্টিত শান্তির গন্ধটা আর নাসারন্ধ্রে আসে না। কি মিষ্টি মিষ্টি গন্ধটা! অন্ধকারে অবুঝ নাহওয়ান ফোপাতে ফোপাতে বারবার নারীটি হাতে সেই গন্ধ নিতে চাইল, কিন্তু শত চেষ্টা করেও তা পেল না। তার নাসা গহ্বরে কেমন একটা সুন্দর সুবাস ঠেকেছে, তবে সেই মায়াময় মিষ্টি মামা ঘ্রাণটার অস্তিত্ব কোথাও পেল না। সকাল সকাল বসের আগমনে সকলেই ভীত সম্ভ্রান্ত। হুট করে কাউকে ইনফর্ম না করে এভাবে কখনোই বসের পা পড়েলাম এখানে। সকলের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। বসের চেহারা মারাত্মক গম্ভীর এবং কঠোর। নকল মারওয়ানকে ইনফর্ম করা হলে সে হরমোনিয়ে রুমে প্রবেশ করলো। দেখলো বস মাথায় হাত টেকে বসে আছে। লোকটা এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম বস। ইনফর্ম ছাড়া হঠাৎ, এনি প্রবলেম? বস কপালে হাত থেকে সরিয়ে লোকটার দিকে তীক্ষ্ণ নজরে চাইল, তারপর বিরিক্ষি গলায় বলল, সাইফারের পুত্র কোথায়? আছে, বহাল তবিয়াতেই আছে। কণ্ঠস্বর স্পষ্ট বিরক্তি। বসের চেহারা কুঁচকে গেল। বহাল তবিয়াতে আছে মানে? আপনি যেমন নির্দেশ দিয়েছিলেন তেমনই আছে। বস এবার নড়েচড়ে বসে বলল, তুমি নাকি কোনো মেয়েকে তুলে এনেছ? লোকটা এই প্রশ্নে আকাশ থেকে পড়ল যেন। আমি কোনো মেয়েকে তুলে এনেছি? সেটা আমার থেকে নিশ্চয়ই তোমার ভালো জানার কথা। আপনার নির্দেশের বাইরে কোনো কাজ এখন পর্যন্ত কোনোদিন করিনি, ভবিষ্যতেও করব না। আপনি যাকে বলেছেন তাকে শুধু তুলে আনা হয়েছে এবং সেও বহাল তবিয়াতেই আছে। বস এবার গলার স্বর আগের থেকেও আরও ভারী এবং মোটা করে ভ্রু সংকুচিত করে বলল, আমি আবার কোন মেয়েকে তুলে আনতে বলেছি? কেন, আপনার পরিচিত একজন মেয়েকে তুলে আনার অর্ডার দিলেন না? কবে, কোন দিন? সাইফারের পুত্র ছাড়া কাউকে আনার তো কোনো অর্ডার আমি দেইনি। বসের নীরব অথচ উচ্চ গলার আওয়াজ। আশেপাশে সকলে বসের এই ভারী ঠান্ডা কণ্ঠ ভীত নকল মারওয়ান ডুকিলে বলল, বস আপনি কি মজা করছেন আমার সঙ্গে? বস এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে লোকটার সামনে এসে চোখে চোখ রেখে তাতে দাঁত পিষে পড়ল, মজা আমি নই, তুমি করছো। আর সেই মজায় তোমাকে চুবিয়েছে সাইফার। তুমি ওর খুব সুন্দর করে পা দিয়ে ফেলেছ। লোকটা ঢোকিলে বলল, এটা কি করে সম্ভব বস? আপনার নাম্বার থেকে কল এলো, আমি ধরলাম, আপনি অর্ডার করলেন, তাহলে আপনি অর্ডার না দিলে কে দিয়েছে সেটা? বস ঠাস করে একটা চর বসিয়ে বলল, যেমনভাবে আমরা তাকে ফাঁসিয়েছি ঠিক তেমনভাবে সেও আমাদের সবাইকে ফাঁসিয়েছে। এটা বুঝতে এতক্ষণ লাগে তোমার? আমার নাম্বার হ্যাক করে তোমাকে ওরা ঘোল খাইয়েছে। তুমি কি ভেবেছ একমাত্র তুমি জালিয়াতি কণ্ঠ দখল করতে পারো, আর কেউ পারে না? লোকটা চর খেয়ে হাত মুষ্টিবদ্ধ করে সব শুনে বলল, তাহলে সাইফারের পুত্রকে আপনি খাতির যত্ন করে রাখতে বলেননি? এখনও জিজ্ঞেস করছো? ওকে আমি খাতির যত্ন করতে বলবো কোন আক্কেলে? শত্রু যত্ন করতে বলে কোন পাগলে? ভাগ্যিস সারফেজ খবরটা আমাকে পৌঁছিয়েছিল, নয়তো ওই সাইফার আরও কি কি ঘটাতো সেসব ভেবেই অস্থির লাগছে। তোমাদের কারো সন্দেহ লাগেনি ওর নিশ্চুপতায়? সন্তান হারিয়ে আমার ঠান্ডা থাকতে পারে? একজন বলল, বস আমাদের সন্দেহ হয়েছিল, তবে তার মুভমেন্ট তো একেবারে সাইলেন্স ছিল। সকালের মাইন্ড ডাইভার্ট করে ফেলেছে সাইফার। ওকে আমার প্রথম থেকে যথেষ্ট সন্দেহ হয়। ডেডলি সাইলেন্সার খেতাব আমি এমনি নিশ্চয়ই পাইনি। তাছাড়া ওর নামের সংক্ষিপ্ত কিন্তু আজারাক সাইফার ওরফে এসি। ভুলে গেলে নিশ্চয় চলবে না। নকল মারোয়ানের শিরা উপশিরা ধমনী সব কিছুতে তীব্র ক্রোধ তুমুল বেগে বহিত হচ্ছে। সব কিছু ধ্বংস করে ফেলতে ইচ্ছে করেছে। এত বড় ধোঁকা তাকে দেওয়া হলেও এ হার কিছুতেই মেনে নিতে পারল না তার পরাজিত সত্তা। সে ক্রোধে উন্মুক্ত হয়ে রুম থেকে নাহওয়ানকে টেনে হিঁচড়ে এনে সপাটে একটা চর বসিয়ে দিল। বাচ্চাটা কেঁদে উঠে বাবা বাবা বলে ডেকে উঠতেই লোকটা দ্বিতীয়বার হাত ওঠাতেই ধারালো ছুরি তার হাত বরাবর গেঁথে গেল। সে চিৎকার দিয়ে কাটরে উঠল। সকলে থতমতো খেয়ে গেল। চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। লোকটা নাহওয়ানকে ধরা উপর হাতেও একইভাবে ছুরি বিদ্ধ হলো। লোকটা চেঁচিয়ে বলল, কি ছুরি মারলো? সাহস থাকলে সামনে আয় বাস্টার্ড। হারলো আপ বাক্সটার প্লেয়ার। বডিগার্ড গার্ড সবাই পজিশনে দাঁড়ালো। কণ্ঠটা দরজা অভিমুখ থেকে আসছে। মুখে সিগারেটের ধোঁয়া ছাড়াতে ছাড়াতে কালো লং হুডি পরিহিত আজারাক সাইফারের প্রবেশ। লোকটা রক্তচক্ষু নিক্ষেপ করে তাকিয়ে আছে। রিভলভার তাক করা প্রতিটা হাতের দিকে চেয়ে সাইফার হো হো করে হেসে উঠল। মুখ ভর্তি ধোঁয়া ছড়িয়ে বসে পড়ল চেয়ারের ওপরে, পায়ের উপরে পা তুলে। বস নিজেও রাগ সংবরণ করতে চাইছে, কিন্তু কোনোভাবে সেটা হচ্ছে না সম্ভব। শত্রুর অত ঔদ্ধত্য আচরণ কারোরই কাম্য ছিল না। তাদের প্রতিটি পরিকল্পনা কিভাবে যেন ভেস্তে দিল এই সাইফার। নিজেকে পরাজিতর অবস্থানে কোনোভাবেই দেখতে ইচ্ছুক নয় সে। এত বছরের করা পরিকল্পনায় এই মুহূর্তে জাল ঢেকে দিয়ে কিছুতেই ভেস্তে দিতে চায় না সে।
সাইফার সেদিকে একদমই মনোযোগ নেই। তার চোখ ছেলের দিকে স্থির। বাচ্চাটা ফোপাতে ফোপাতে একবার নকল মারওয়ানকে দেখছে, আরেকবার তাকে। সবাইকে ভয় পাচ্ছে এখন সে। চেহারায় আতঙ্কিত ভাব স্পষ্ট। গালে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ ফুটে উঠেছে। লালিমা বর্ণ ধারণ করেছে। পাশে দাঁড়ানো লোকটার হাত পেয়ে টপ টপ করে লাল তরল গড়িয়ে মেঝেতে ভেসে যাচ্ছে। লোকটা সিগারেট শেষ করে আরেকটা মুখে পড়ল। লাইটার দিয়ে বেশ সময় নিয়ে তার মাথায় আগুন ধরালো। ধোঁয়ার কুণ্ডলে পাকিয়ে উঠল। কয়েকজন গার্ড তার মাথায় পিস্তল ঠেকালেও এতে তার বিন্দু পরিমাণ হেলদোল দেখা গেল না। সে নিজের মতো সিগারেট টানায় ব্যস্ত। চোখ দুটো অসম্ভব লাল হয়ে উঠেছে। শিকার ধরার আগে বাজির চোখ যেমন থাকে ঠিক তেমনই। লোকটা নিজের হাত থেকে ছুরি বের করতেই গল্প করে রক্ত পড়ে ফ্লোর ভেসে যেতে লাগলো। একজন ব্যান্ডেজ এগিয়ে দিতেই সে ব্যান্ডেজ পরে মারওয়ানের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যেতেই চাইলেও বস তাকে থামিয়ে দিল। বসের চোখে মুখে কিন্তু গভীর, চোখে ফুটে আছে চতুর মনোভাব। সে বলল, সমঝোতায় আসি, বলো কি চাও। সাইফার হাসলো, যেন কোনো জোকস বলা হয়েছে। বস এবার নিজ থেকেই বলল, চলো একটা গেম খেলি। দাবা খেলায় যে হারবে সে স্বইচ্ছায় সারেন্ডার করবে। পরাজিত পক্ষকে জিতা পক্ষ যা ইচ্ছে তাই করতে পারি। তুমি রাজি? সাইফার পুরো কুচকে চাইল। বসের মুখে কুটিল হাসি। সাইফার মুখ ভর্তি ধোয়া ছাড়াতে ছাড়াতে বাঁকা হেসে বলল, রাজি। মুখোমুখি দুটো সত্তা, পার্থক্য শুধু টেবিলের ওপর এপার আর ওপার। আশেপাশে বডিগার্ডরা দাঁড়িয়ে আছে। টেবিলে দাবার বোর্ডে গুটিগুলো দাঁড়িয়ে আছে আগুপিছু ভাবে। একজনের চোখে জেতার তীব্র বাসনা, অপরজন বরাবরের মতোই নির্লিপ্ত। সে সিগারেটটি মুখে পড়ে গুটি জেগেছে। মুখের ফাঁক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বিরামহীন। দাবা খেলায় সবচেয়ে দুর্বল গুটি কোনটা জানেন? মুখ থেকে সিগারেট বের করে গুটি চালিয়ে সাইফার জানতে চাইল। বস গভীর বদনে থুতনিতে হাত থেকে সাইফারের একটা গুলি খেয়ে বলল, সৈন্য। সাইফার এবার সিগারেটের লম্বা টান মেরে বলল, বল সবচেয়ে দুর্বল গুটি রাজা। কারণ রাজা যদি দুর্বলই না হতো তাহলে তাকে বাঁচাতে এত সৈন্যমন্ত্রী, হাতি ঘোড়া উট পাশাপাশি সামনাসামনি দাঁড়িয়ে থাকতো না। সে দুর্বল দেখেই তাকে রক্ষা করতে তাদের আগমন। বস কুটিল হেসে সাইফারের দিকে চাইল। সে যে তাকে এবং তার পাসপোর্টের বডিগার্ডকে মিন করেছে সেটা বুঝতে একটুও বেগ পোয়াতে হয়নি। গুটি চালিয়ে বলল, চেক। সাইফার মুখ থেকে ধোয়ার কুণ্ডলি ছেড়ে গুটি চালিয়ে বলল, চেকমেট। এটা তো আমি কিছুদিন আগে ইনস্টাগ্রামে রিলসে দেখেছি। এই এতটুক জিনিস রাজা বাদশার সৈন্যর। সোজা হয়ে পায়ের উপরে পা তুলে আরাম করে বসলো। বস লোকটা রাগান্বিত হয়ে উঠল। কোথা থেকে কিভাবে খেলা গড়িয়ে দিল এই সাইফার? ওর রাজাকে চেক দেওয়া একটা ট্র্যাপ ছিল নিশ্চয়। দাবার বোল্ট উল্টে ফেলল সে। নিজেকে পরাজিত অবস্থায় কোনোভাবেই দেখতে ইচ্ছুক নয় সে। চিল্লিয়ে উঠল সে। সাইফার বেশ মজা পাচ্ছে। শত্রুপক্ষকে নাকানি চুবানি খেতে দেখলো ভালোই লাগে। দেখলেন দাবা খেলায় সবচেয়ে দুর্বল গুটি রাজা। সৈন্য সমান্ত ছাড়া সে একেবারে অচল। ভেরি স্যাড। আপনাদের জন্য সমবেদনা প্রতিপক্ষ। বস নিজের চতুর চাহনি নিক্ষেপ করে কুটিল হেসে বলল, তোমার জন্য। সাইফার খেয়াল করলো কতগুলো পিস্তল আর তার দিকে তাক করা। মোটেও ঘাবড়ালো না সে, যেন জানতই এমন কিছু হবে। পায়ের উপরে পা তুলে আরাম করে বসে বলল, অবাক হইনি মোটেও মিস্টার। পিঠ পিছে ছুরি মারা কিংবা বিশ্বাসঘাতকতায় আপনারা নোবেল প্রাপ্ত তা আমি জানি। সামনাসামনি যুদ্ধতে অলওয়েজ ফেলটুস। বস এবার ক্ষিপ্ত গতিতে সাইফারকে উঠিয়ে খুশি মারতে দিল। নকল মারওয়ান নিজেও এসে কয়েকটা বসালো। তবে আজার এক সাইফার মোটেও বিচলিত হলো না। ঠোঁটের কোণে রক্ত মুছে হেসে বলল, গেম স্টার্ট। আবারও মুখ বরাবর ঘষে পড়তে গুলির আওয়াজে সকলে থেমে গেল। সকল পিস্তল মুহূর্তের মাঝে কিছু গার্ডস বস নকল মারওয়ানের দিকে ঘুরে গেল। ইনাবাকে এতক্ষণ আটকে রাখা হয়েছিল। ছদ্মবেশী এজেন্ট দরজা খুলে দিতেই সে পিস্তল দিয়ে গড়ে ছুঁড়েছে। পিস্তলের নল ফ্লোর বরাবর ধরে কয়েকবার সেখানে শুট করলো। এই যেন এক ভিন্ন ইনাবা, মাথায় হিজাব, কিন্তু পরনে ফর্মাল পোশাকে অর্থাৎ শার্ট প্যান্ট পরিহিত। সাইফারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার প্লিজ গিভ মি দ্য কমান্ড। নকল মারওয়ান অবাক নয়নে চেয়ে আছে। তার সন্দেহ হয়েছিল ক্যারাটে স্কিল দেখেও এই মেয়ের মধ্যে খাপলা আছে। এখন তো সত্যিই দেখলো খাপলা আছে। বসের চেহারা লাল রং হয়ে উঠেছে। ইনাবা ঘুরে দাঁড়িয়ে বলল, ডোন্ট কল মি ইনাবা, আই এম আ সিক্রেট এজেন্ট। ইটস আ রুবানা আজমেরি। বসের অস্পষ্ট গলায় অবিশ্বাস্য প্রত্যুত্তর। রুবানা আজমেরি সিক্রেট এজেন্ট? সাইফার তাদের মুখের অবস্থা থেকে বলল, পিকচার আবে বাকি হে, ইয়ে তো জাস্ট টেইলার হে। তারপর চেয়ারের পায়ের উপরে পা তুলে বসে উঁচু কণ্ঠে ডাকল, জিয়ে ওরফে জিনান আধাম। জিনান প্রবেশ করলো। তাকে দেখে বস তড়া করে দাঁড়িয়ে গেল। জিনানের ভাবভঙ্গি মোটেও পরিবর্তন হলো না। সে পেছনে দুহাত নিয়ে দাঁড়িয়ে। বস উত্তেজিত কণ্ঠে বলল, অভ্র তুমি? জিনান তাচ্ছিল্য হাসলো, প্রত্যুত্তর করল না কোনো। নেওয়াজ সাবেকে ডাকতে হলো না। সে নিচে ঢুকে বলল,
হাই টাক্কু বস, আমি আপনাদের পরিচিত নই। মাথা বেশি খাটিয়েছেন তো এই জন্যই মাথার চুল নাই, পুরাই চান্দি ফাঁকা। সকলে একচোখে হেসে উঠল। হাসল না কেবল নকল মারওয়ান, বস এবং সাইফার। প্রত্যেকের চেহারায় গম্ভীর। সাইফার এবার নড়েচড়ে বসে বলল, এবার যাকে দেখবেন ফিট হয়ে পড়েও যেতে পারেন দুজন। প্রতিপক্ষ এত সাধারণ হলে খেলে কোনো মজা আছে বলুন? নিজেদের শক্ত করুন, এই ঝাটকা খেলে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। মিস্টার ব্যাক্সটারবার, পক্ষ প্রতিপক্ষের সাথে পরিচিত করিয়ে তারপর মূল বিষয়বস্তুতে যাওয়া উচিত বলে আমি মনে করি। বসের চেহারা ক্রোধে নাকি হেরে যাওয়ার গ্লানিতে লাল হয়ে উঠেছে বলা মুশকিল। সাইফার কিছুটা সুর দিয়ে ডাকল, এমজে ওরফে মুনতাজির জায়েদ। ধীর গতিতে পায়ের কদম ফেলে মুনতাজিরে প্রবেশ ঘটল। মাথা থেকে নিচের হুটি ফেলে দিতেই বস ও নকল মারওয়ান উভয়ের মাথায় বজ্রপাত ঘটল। এ কাকে দেখছে তারা? বস নিজের বুকে হাত চেপে ধরে বড় বড় করে চোখ করে বলল, ইহাব, তুমি না ইঝার শ্যাডো? মুনতাজির হাসলো, হেসে বলল, কেন, ইঝার শ্যাডো নাম দিয়ে বন্ধুকে ধোকা দিয়ে খুব সোজা, তাই না মামু? ওহো, দুঃখিত মিস্টার ওমায়ের ভুইয়া ওরফে ব্ল্যাক ভাইপার অ্যান্ড এজেন্ট তাহমিদ ওরফে নাইট স্টক্স হান্টার। ওমায়ের ভুইয়ার চেয়ারে বসে পড়ল। মুনতাজির বলল, কি ভেবেছিলে আমাদের বন্ধুত্ব ভেঙে তোমরা উল্লাস করবে? আমরা একে অপরের জানের শত্রু। সাইফার আমাকে ঘৃণা করে, দেখতে পারে না, একদমই ভুল। আমরা যা দেখিয়েছি তোমরা ঠিক তাই দেখেছ। সব নাটক ছিল। তোমাদের প্ররোচনায় পরে ইজহার শ্যাডো চরম অন্যায় ও বিশ্বাসঘাতকতা করেছিল। যে নামের প্রতি আমার তীব্র বিতৃষ্ণা তৈরি হয়েছে সে নামে নিজেকে পরিচিত করতে কোনোভাবেই চাইনি। তবে আজরাক সাইফারের প্ল্যান ভিন্ন ছিল। আমি মুনতাজের জায়েদ হলেও আমার উপাধি ইজার শ্যাডোই ছিল, যার অর্থ উন্মোচিত ছায়া। আমার মাধ্যমে তোমাদের পাপ কীর্তি উন্মোচিত করতে চেয়েছিল বিধায় আমি ইজার শ্যাডো এবং এতদিন প্রতীক্ষা করেছিলাম দেখে আজকের মুনতাজির জায়েদ অর্থাৎ প্রতীক্ষাকারী। উমের ভুইয়া এজেন্ট তাহমিদ চুপচাপ বসে আছে। আশপাশে গার্ডসরাও অস্ত্র নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এজেন্ট তাহমিদের দুই হাতে ব্যান্ডেজ করা, রক্তে ব্যান্ডেজ ভিজে একাকার। সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তার চোখে এক ধরনের ক্রোধ ফুটে আছে। আজারাক সাইফার, জিনান আথাম, নেওয়াজ সাবির, মুনতাজির জায়েদ সকলেই তাদের সামনে উপস্থিত। রুবানা আজমেরি একটু দূরেই নাহওয়ানকে কোলে নিয়ে দাঁড়ানো। বাচ্চাটা কাঁদছিল দেখে সে কান্না থামাতে কোলে নিয়ে হেঁটেছে কিছুক্ষণ। নাহওয়ান তার ঘাড়ে মাথা ফেলে হেঁচকে তুলে ফোপাচ্ছে। আজারাক সাইফার একটু ধাতস্থ হয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এবার বলুন মিস্টার ব্ল্যাক ভাইপার, আপনার মূলত আমাকে নিয়ে সমস্যা কি? এত এত লোক ভাড়া করে আমাকে ধ্বংস করার উন্মাদনায় কেন নেমেছেন? আমার সাথে আপনার শত্রুতা কি নিয়ে? যতদূর জানি আমি আপনার কোনো ক্ষতি করেছি বলে তো মনে পড়ে না। সাইফারের ছেঁড়া প্রশ্নে পুরো হলরুমে নিস্তব্ধতায় ছেয়ে গেল। পিনপতন নীরবতা পুরো রুমে। সকলের দৃষ্টি উমায়ের ভুইয়া ওরফে ব্ল্যাক ভাইপারের দিকে স্থির। তার মুখে কোনো শব্দ নেই, মাথা নিচু করে চুপচাপ বসা। মুনতাজির কঠোর গলায় বলল, চুপ করে আছো কেন? কেন সাইফারের প্রতি তোমার উস্কে ছিলে আমাকে? তার সাথে আমার দূরত্ব কেন চাইতে? কেন ফাটল ধরিয়েছিলে আমাদের দুজনের মাঝে? তোমার সমস্যা কি তাকে নিয়ে? বলো, জবাব দাও, আনসার মি ড্যাম ইট। নেওয়াজ এগিয়ে এসে মুনতাজিরকে সামলালো। শান্ত হো মিস্টার মুনতাজির। আগে মুনতাজিরের শরীর থরথর করে কাঁপছে। সাইফার আগের নাই শক্ত মুখে চেয়ে মুনতাজিরে কাঁপতে কাঁপতে চেয়ারে বসে বলল, শান্ত হতে বলেছেন। আমার ওপর সেই দিনগুলোতে কি কি গিয়েছে আল্লাহর ওপর আমি ছাড়া কেউ জানে না। বন্ধুত্বের বিচ্ছেদ কতটা যন্ত্রণাদায়ক সেটা কাউকে বোঝানো যায় না। প্রেম ভালোবাসার বিচ্ছেদে মানুষ কষ্ট পায়, প্রেমের সামাতি বানায়, উপন্যাস রচনা, কাব্য রচনা করে, কিন্তু বন্ধুদের বিচ্ছেদে কে কি করে? আমি কত রাত কেটে কেটে বালিশ ভিজিয়েছি আল্লাহ আর আমি জানি। সাইফার যখন আমার প্রতি মুখ ফিরিয়ে নিল, আমি ওকে ভুলে বুঝে দূরে সরে গেলাম। হেন মুহূর্ত সেই তাকে মনে করিনি। দিশেহারা হয়ে পড়েছিলাম। সে ছাড়া আমার আশপাশটা ধুধু মরুভূমি যেন। তার ভিন্ন রূপ দেখে সবচেয়ে হতবাক আমি হয়েছিলাম। যাকে চোখ বুঝে বিশ্বাস করতাম, যে বন্ধুর জন্য কলিজা কেটে দিতেও দ্বিধাবোধ করতাম না, সেই বন্ধুর সাথে গাদ্দারি, দেশদ্রোহী রূপ। বিচ্ছেদ কতটা যন্ত্রণার কাউকে যদি বোঝাতে পারতাম। দেহ থেকে চামড়া খোলা ফেলার সমতুল্য। ওই লোকটার জন্য কত দহন যন্ত্রণার মধ্যে দিয়ে দুজনকে যেতে হয়েছে কেউ জানে? নাটক মানে কি সব কিছুই নাটক ছিল? বরং সবাইকে যা দেখানো হয়েছে এর থেকেও ভয়াবহতা ছিল সম্পর্কে। একটু নিঃশ্বাস নিয়ে, কতদিন হয় হাঁপ ডাকে না। এখনও সম্পর্ক ঠিক হয়ে যাবার পরেও সেই মন কেমন করার সম্বোধনে আমাকে আর ডাকেনি। হয়তোবা বিশ্বাসের পারদ নড়বড়ে হয়ে গিয়েছে, হওয়াটাই স্বাভাবিক। আগের নাই বিশ্বাস করাটাই বরং অস্বাভাবিক। ওই লোককে বলুন সেই বন্ধুত্বপূর্ণ ভালোবাসার ডাক আর বিশ্বস্ততা ফিরিয়ে দিতে পারবে? উপস্থিত সকলের চেহারায় বিস্মরতা ফুটে উঠল।
সাইফার গাম্ভীর্য দৃষ্টিতে ব্ল্যাক ভাইপারের দিকে চেয়ে মুনতাজিরের কথা শুনেও তার চেহারা কোনো পরিবর্তন হয়নি। গাল ও কপালে ডান হাতে 2 আঙ্গুল থেকে সামনাসামনি তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। নেওয়াজ ব্ল্যাক ফাইবারকে নিশ্চুপ থাকতে দেখে বলল, কিছু বলছেন না কেন, পারবেন? আজারাক সাইফার কোট থেকে সিগারেট বের করে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে ঊর্ধ্বমুখী ধোঁয়া ছাড়ল। মুহূর্তগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সিগারেটটা লম্বা টাক দিয়ে নাক ও মুখ থেকে ধোঁয়া ছড়িয়ে 2 হাঁটুর উপরে কোনোভাবে ভার দিয়ে খানিক সামনে এগিয়ে এসে বলল, একটা গল্প বলি। কারো কোনো অবজেকশন থাকলে বলতে পারেন, নো টেনশন। কথাটা শেষ করে ব্ল্যাক ভাইপারের দিকে চেয়ে টেনে টেনে বলল সাইফার। সিগারেটে 2 উষ্ঠে চেপে ধোঁয়া ছড়িয়ে বলতে লাগলো, একজন বিশিষ্ট ব্যবসায়ীর 2 পুত্র সন্তান ছিল। বড় পুত্র সন্তান যখন নয়, তখন ছোট পুত্রের তখন 4 বছরে পদার্পণ করল। সেই মুহূর্তে তাদের মা দুনিয়া থেকে বিদায় নিলেন। তাদের পিতা ছিলেন ব্যবসায়ী মানুষ। বাচ্চা দুটোকে লালন পালন করা তার কাছে ভীষণ কষ্টসাধ্য ছিল। অনেকের পরামর্শে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করে দ্বিতীয় সন্তানকে মৃত মাতৃছায়া দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। নিজের হিমশিম খাওয়া অবস্থায় বিয়ে করে অবুঝ সন্তানকে মা এনে দিলেন। সেই মা তাদের আগলে বড় করতে লাগলেন। বড় পুত্র মহাশয় দ্বিতীয় মায়ের আগমনে নারাজ ছিল, কোনোভাবেই সহ্য করতে পারত না, তাই সর্বদাই সৎমা থেকে দূরত্ব বজায় রেখে চলত। সৎমায়ের প্রতি এতটাই বিদ্বেষ পোষণ করত যে মাত্র 10 বছর বয়সেই হোস্টেল লাইফে যেতে হলো। সেখানে থেকে পড়াশোনায় মনোনিবেশ করতে লাগলো। ছোট পুত্র সৎমায়ের ছত্রছায়ায় লালিত পালিত হতে লাগলো। এভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন বড় পুত্রের কাছে খবর পৌঁছালো, তার বোন নাকি পৃথিবীতে আগমন করেছে। নিজের সমস্ত রাগ জেদ সব গিয়ে পড়লো ওই কন্যা শিশুটির ওপরে। এতটুকু বলে একটু থেমে ব্ল্যাক ভাইপারের দিকে চাইল। সকলের উৎসুক দৃষ্টি সাইফারের দিকে নিবদ্ধ। সাইফার আবারও বলতে শুরু করলো, বড় পুত্র মহাশয় হন্তদন্ত হয়ে বাড়িতে এসে হুলস্থুল ঘটিয়ে ফেলল। সৎমা বাবা সকলেই ভীত হয়ে পড়ল মাত্র 11 বছর বয়সী বড় পুত্রর এই বিধ্বংসী রূপ দেখে। বাবা কিছুতেই পুত্রের ক্রোধকে নমাতে পারছিলেন না। নিজে সেই ক্রোধ 1 মাস বয়সী দুধের শিশুটিকে দেখতে কি চরম ভাষা ভাসল বড় পুত্র। দোলনায় দুলতে থাকা লাল টুকটুকে হাত পা ছড়িয়ে তার দিকে পিচপিচ করে হাসতে থাকা পুতুলটিকে দেখে নিজের সমস্ত ক্রোধ নিমেষের মধ্যে কোথায় যেন গায়েব হয়ে গেল। এক দৃষ্টিতে শ্বশুরের দিকে চেয়ে রইল। এরপর থেকে শ্বশুরটি অস্পষ্ট আওয়াজ করলেও সবার আগে উপস্থিত থাকতো তার বড় ভাই। এভাবে বড় আদর সোহাগে বড় ভাইয়ের একমাত্র দুলালি বড় বোধ হতে লাগলো। সৎ মায়ের প্রতি অসন্তুষ্ট অনিচ্ছা থাকলেও সেটা কখনো আর প্রকাশ করেনি। বোনের সমস্ত চাহিদা খুশি আর তার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। বোন মুখ ফুটে কিছু চাওয়ার আগেই সব কিছু হাজির করে ফেলতো। হোস্টেল লাইফ ছেড়ে পুরোদমে মুখোমুখি হলো সে। এভাবে বড় হতে লাগলো মায়ের আদরে দুলালি ছোট্ট পুতুলটি। উপস্থিত সকলে আগ্রহী শ্রোতার মতো শ্রবণ করেছে। সাইফার গাম্ভীর্য বজায় রেখে বলল, বোনটি ও ভাই বলতে অজ্ঞান। আস্তে ধীরে ভাইদের আদরে বড় হতে লাগলো। যখন যুবতী বয়সে পদার্পণ করে ঠিক তখন সবার অগোচরে নিজের প্রেমিককে বিয়ে করে বড় ভাই আবারও ক্রোধে উন্মুক্ত হয়ে পড়ে। বোনের হাসিমুখী দেখে নিজেকে দকালেও যখন পিতা সে কন্যাকে অর্ধেক সম্পত্তির মালিকানাধীন করে যান, তখনই ঘটে মহা অঘটন। জিনান আগ্রহী গলায় শুধালো, তারপর? সকলে উন্মুক্ত হয়ে আছে পরবর্তী কাহিনী শোনার জন্য। সাইফার হাই তুলে বলল, তারপর আর কি? টিপিক্যাল বাঙালিদের মতো সম্পত্তির জন্য সম্পর্কের দাফন। বড় পুত্র ছোটবেলা থেকেই নিজের না পাওয়ার খাতা খুলে অতীতের সকল ক্রোধ আবারও পুঞ্জীভূত করে বোনের স্বামী সন্তানের প্রতি বিক্ষিপ্ত হয়ে উঠল। সকল কুমন্ত্রণা কাজে লাগিয়ে সে হয়ে উঠল কালো জগতের অধিপতি। বোনের সংসারে ফাটল ধরাতে, তার সন্তানের ক্ষতি করতে তিনি ছিলেন সর্বদা সচেষ্ট। এক প্রতিশোধের খেলায় মেতে উঠেছিল সে। ব্ল্যাক ভাইপার চাপড় মেরে ক্রোধান্বিত গলায় বলল, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব কিছু মিথ্যে। প্রত্যেকে পুরো কুচকে তার প্রাণে চাইল। সাইফার ধোয়া ছড়াতে ছড়াতে বলল, ও আচ্ছা, তাহলে সত্যটা আপনিই বলুন। উমায়ের ভুইয়া ওরফে ব্ল্যাক ভাইপার শান্ত হয়ে বসে বলল, মায়ের মৃত্যুর পরে বাবার পাশে কোনো দ্বিতীয় নারীকে আমি সহ্য করতে পারিনি। ওই জন্য এই মহিলাকে আমি অ্যাভয়েড করতে হোস্টেল লাইফ বেছে নিয়েছিলাম। নিজের মতো থাকতে পছন্দ করতাম। উর্মি যখন হয় তখন আমি খুশি ছিলাম না, কিন্তু সময়ের পরিক্রমায় ও আমার সবচেয়ে আদরে হয়ে ওঠে। ওকে আমি প্রথম পছন্দ করলেও পরবর্তীতে ওই আমার প্রাণভঙ্গাই রূপ নেয়। আমার কলিজায় এক টুকরো ছিল উর্মি। ভাইজান বলে যখন ডাক দিত তখন আমার পরাণটা জুড়িয়ে যেত। এই দুহাতে আমি পুতুলটাকে মানুষ করেছি। একটা নরম তুলা ছিল ও। ভাইজান ভাইজান বলে যখন আবদার করত, কোনোদিন ওর আবদার ফিরিয়ে দেওয়ার দুঃসাহস কিংবা দুর্বোধ্য আমার ছিলই না, কিংবা উজান কারোরই ছিল না। ওর আবদারের ভাণ্ডার ছিল আমি। কেউ কোনো কিছু না দিলে আমাকে এসে নালিশ জানাতো। আমি শত ব্যস্ততার মাঝেও আমার পুতুলটার সব নালিশ মনোযোগ দিয়ে শুনে সবাইকে শান্তি দিতাম। মোট কথা, ও আমার পাথরের হৃদয়ে মরুভূমির ফুল হয়ে ফুটেছিল একদিন। এই পর্যন্ত বলে ব্ল্যাক ভাইপারে কণ্ঠরোধ হয়ে এলো। একটু পানি খেয়ে ধাতস্থ হয়ে বলল,
একদিন কলেজ শেষ করে আমার কাছে ছুটতে ছুটতে এলো। তখন আমি জরুরি বৈঠকে ছিলাম, কিন্তু উর্মির কাছে সবকিছু তুচ্ছ ছিল। উর্মি উচ্ছ্বাসিত গলায় তার স্বপ্নের পুরুষটির কথা বলল। আমার কাছে তাকে চাইলো। আমি ভেবেছিলাম স্রেফ বয়সন্ধিকালের পাগলামি, তাই গুরুত্ব দেইনি তেমন। কিন্তু পরবর্তীতে ওর পাগলামি দেখে আমি নিজে খোঁজ লাগাই সেই পুরুষের। বয়স আমার মতোই, নেতা গোছের ছেলে, সুদর্শন বলিষ্ঠ পুরুষ। এক দেখাতেই বুঝে গিয়েছিলাম উর্মির ঘুম উড়াল দেওয়ার রহস্য। সারাদিন সেই স্বপুরুষের নাম জপার কারণেই বা কি সেটাও বুঝলাম। সেদিন উর্মিকে চেয়ে বলেছিলাম পছন্দ হয়েছে, কিন্তু বয়সটা বেশি। বেচারি কেঁদে কুটে একেবারে সমুদ্র বানিয়ে ফেলেছিল। পরে কত কিছু করে কান্না থামিয়েছি। বলেছিলাম কলেজ শেষ হলেই বিয়ে করিয়ে দেব। আমার পুতুলটা সেদিন যে কত খুশি হয়েছিল। ব্ল্যাক ভাইপার ঠোঁটে কোণে হাসি, মুমতাজির রুবানা উভয়ের ঠোঁটের কোণেও মুচকি হাসি লেগে আছে। মায়ের গল্প শুনলে প্রত্যেক সন্তানই খুব খুশি হয় বোধ হয়। স্মৃতিচারণ করতে করতে হঠাৎই মুখের হাসি অস্তিমিত হয়ে গেল ব্ল্যাক ভাইপারে। শক্ত মুখে বলতে লাগলো, আমার পুতুলের সুখ বেশি দিন স্থায়ী ছিল না। একদিন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে আমার গলা জড়িয়ে বলল, তার স্বপ্নপুরুষ নাকি তাকে চায় না, ভালোবাসে না। ওই স্বপ্নপুরুষকে ছাড়া সে বাঁচবে না, এমন নানান কথা। আমি কিছুতেই পরীর কান্না সহ্য করতে পারছিলাম না, পাগলের মতো করছিলাম। ও আমি তার স্বপ্নপুরুষকে এনে দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। বোনকে কাউন্সিলিং করি মোটামুটি সারিয়ে তুললাম। তারপর একটু সুস্থ অনুভব করাই হাসি খুশি কলেজে গেল। তবে সেই হাসি খুশি মুখ চিরদিনের মতো হারিয়ে ফেলবে তা বুঝতে পারিনি। দুপুর নাগাদ একটা কল আসে আমার ফোনে, উর্মিনাকে হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি। আমি হন্তদন্ত হয়ে ছুটলাম পুতুলটার কাছে। হাসপাতালে পৌঁছিয়ে দেখি তার স্বপ্নপুরুষ দেওয়ালে হেলান দিয়ে রক্তে ভেজা কাপড় চোপড়ে দাঁড়িয়ে। আমি বারবার হোঁচট খাচ্ছিলাম। উর্মি উর্মি বলতে বলতে এগিয়ে আসতে ওই ছেলেটা এগিয়ে আসলো। ওর চোখে পানি ছিল। মনে করেছিলাম আমার পুতুলের জন্য বোধহয় কাঁদছিল। পরে অবশ্য বুঝেছিলাম কেন, কার জন্য ছিল সেই পানি। আমি কোনো কথা না বলে কাউন্টারে উর্মির কেবিনের নাম্বার জিজ্ঞেস করে সেদিকে ছুটলাম। একটা দম নিয়ে বলল, উর্মি কেবিনের সামনে আসতেই দেখতে পেলাম আমার পুতুলটা কিভাবে শুয়ে আছে। হাত পায়ে ক্যানোলা, মুখে ভেন্টিলেটর সংযোগ দেওয়া রক্তাক্ত ছোট্ট পুতুলটাকে, যে একদমই চুপচাপ হয়ে শুয়ে আছে, কোনো নড়াচড় নেই। হার্ট মনিটরে পিপ পিপ শব্দরেখা ওঠানামা করেছে। আমি একদম ভেঙে পড়েছিলাম কাচের দরজা দিয়ে ওর এই অবস্থা দেখে। আমার কলিজার এহেন দশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম যেন। হৃদযন্ত্রটা বেসামালভাবে তোড়পাড় ছিল আমার পুতুলটার কাছে যাওয়ার জন্য। পুরো 2 দিন আইসিইউতে ভর্তি থাকার পর ডাক্তার খবর জানালো রোগীর জ্ঞান ফিরেছে হালকা, অবস্থা গুরুতর, আমার সাথে কথা বলতে চাই। আমি তো 2 দিন এক পাও নড়িনি আইসিইউ রুমের সামনে থেকে। যদি কোনো আপডেট পাই সেই আশায় চাতক পাখির ন্যায় অপেক্ষারত ছিলাম। 2 দিনের মাথায় আপডেট ঠিকই এসেছিল। তবে এতটুকু বলে একটা বড় নিঃশ্বাস ফেলে বুক চেপে ধরল ব্ল্যাক ভাইপার। সকলের উৎসুক চাহনি তার দিকে স্থির। ব্ল্যাক ভাইপার আর বলতে শুরু করলো, কেবিনে ঢুকে আমি মৃত্যুর যন্ত্রণায় ঘ্রাণ পাচ্ছিলাম। কেমন ঔষধ ও বিভিন্ন রাসায়নিক বস্তুর গন্ধে মিলেমিশে এক অদ্ভুত ঘ্রাণ নাসার গহ্বরে বাড়ি খাচ্ছিল শুধু। গা ছমছম করেছিল আমার। সে ছোট্ট লাল লাল দেখতে উর্মির কথা মনে পড়েছিল বারবার। এগিয়ে যেতেই পুতুলটা আমার দিকে খুব কষ্টে হাত বাড়িয়ে দিয়েছিল। আমি তার পাশে বসতেই ভেন্টিলেটর খুলে খুব ধীরে ইশারা করলাম কান এগিয়ে দিতে। আমি দুরু দুরু বুকে কান এগিয়ে দিতেই ধীরে ধীরে ভাঙা গলায় উর্মি আমাকে বলেছিল, ভাইজান, আমার স্বপ্নপুরুষ স্বপ্নের মানুষ আছে। আমি সেই সৌভাগ্যবতী নারীটিকে বাঁচিয়েছি জানো। ভীষণ মিষ্টি দেখতে, কি সুন্দর চেহারা, একদম পুতুলের মতো। উনি তার রক্তাক্ত দেহটা নিয়ে কেমন ছটফটা ছিল। আমি যে তার স্বপ্নের নারীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছি সে খেয়ালও করেনি। আপুটা আমার চেয়ে বয়সে বড়, কেউ নেই তার। আমাকে অনেক স্নেহ করতেন তিনি, মানসিকভাবে কিছুটা অস্থিতিশীল। আমাদের কলেজে ক্যাম্পেইনের সময় বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন আপু এসেছিল বলেছিলাম না, সেই সময় এই আপুটাও ছিল। আমাকে অনেক হেল্প করেছিল। প্রথম বর্ষে পড়ে, খুবই ভালো মানুষ। এই ঢাকা শহরে পরিচিত কেউ নেই, এতিম। তুমি জানলে অবাক হবে, আপুটার নাম উর্মিলা। উনি বোধহয় উর্মিমালা ডাকে। রক্তাক্ত দেহটা নিয়ে বারবার উর্মিমালা উর্মিমালা করেছিল। আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আমাকে তো কোনোদিন ডাকবে না, অন্তত আমার নাম নিয়ে ওই আপুকে ডেকেছে এই সই। আহা, উর্মিমালা, কি মধুর সেই ডাক। ব্যাস এতটুকু বলে চিরনিদ্রায় শায়িত হয়ে গেল আমার ছোট্ট লাল লাল পুতুলটা। আমাকে নিঃস্ব করে দিয়ে চিরদিনের জন্য চলে গেল। আমাকে কেউ আর ভাইজান ভাইজান বলে সেদিনের পর ডাকেনি। আবদারে ছুরি নিয়ে দৌড়ে আসেনি। পুরো বাড়ি মাতিয়ে রাখার জন্য সে উর্মি আর কোনোদিন আসেনি। ওর মৃত্যু আমি কিছুতেই মানতে পারছিলাম না। পাথরের মতো শক্ত হয়ে লাশটা বুকে জড়িয়ে কেবল ফ্যাল ফ্যাল করে মূর্তির মতো বসেছিলাম। যেন আমার সমস্ত ক্রোধের সমাধি গড়ে পুতুলটাকে কেউ ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল। ওর মৃত্যুর পরে বহুদিন ঘর থেকে বের হয়নি। খালি কানে ভাইজান ভাইজান ডাকটা প্রতিধ্বনিত হতো। মস্তিষ্কে বিভ্রান্তি ঘটেছিল। বারবার মনে হতো আমার পুতুলটা এই বুঝিয়ে এসে ডাকলো ভাইজান। এতটুকু বলে ব্ল্যাক ভাইপার আমার ছোট্ট পুতুল
বলে টুকরে কেঁদে উঠলেন। মুনতাজের রোবানা উভয় স্তব্ধ বা ক্রুদ্ধ। এত বড় শখ তারা জীবনেও খায়নি। এসব কি শুনছে তারা? সকলে ব্ল্যাক পাইপারকে সময় দিল। প্রত্যেকেরই খারাপ লাগছে সেই উর্মি ভুইয়ার বিয়োগে। ব্ল্যাক পাইপার বেশ কিছুক্ষণ পর ভাঙা গলায় বলল, উর্মি মারা যাওয়ার পরে ওর কলেজে গিয়েছিলাম ওর সেই স্বপ্নপুরুষের খোঁজ নিতে। পুতুলের কলেজের সামনেই আস্তানা ছিল তার। নেতাগিরি করতো, চরম দাপট নিয়ে চলতো। তারপর উর্মিমালার খোঁজ নিলাম। দুজনের ওপরে নজরদারি করতে লাগলাম। জানতে পারলাম উর্মিমালা নামের মেয়েটি উর্মি সেই স্বপ্নপুরুষটিকে পছন্দ করে না। সেই ছেলের একপাক্ষিক ভালোবাসা হলো উর্মিলা মেয়েটি। দুজনকে একসাথে দেখে উর্মির রক্তাক্ত দেহটা চোখের সামনে বারবার ভেসে উঠত। ক্রোধে শরীর ফেটে পড়তো। ক্রোধে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতাম না। পারবো কিভাবে? ছোট থেকে ক্রোধ নিয়ন্ত্রণের মানুষটাই তো ছিল আমার উর্মি। সেই তাকেই তো তাদের জন্য চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। উর্মিলাকে আমার পুতুল বাসের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে নিজেকে বিসর্জন দিয়েছে। সেও আহত হয়েছিল। আর আমার জন্য প্লাস পয়েন্ট ছিল ও ছিল ডিমেনশিয়ান রোগী। তাছাড়া ওর মেডিকেলের হিস্ট্রি তো তেমন ভালো ছিল না। সেই সুযোগটা আমি নিয়েছিলাম। ওর সামনে আপন ভাই সেজে উপস্থিত হয়েছিলাম। উর্মিলা বিশ্বাস করতে চায়নি। প্রায় 3 মাস বহু কষ্ট করে ওকে বিশ্বাস করেছিলাম আমি ওর ভাই উমায়ের ভুইয়া। ওর নাম উর্মিলা নয়, উর্মি ভুইয়া। ব্যাস, একজন ডিমেনশিয়ার রোগীকে কবজা করে প্রতি ধাপে ধাপে এগোতে লাগলাম। আমার বুকে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠেছিল। ততদিনে জেনে গিয়েছিলাম উর্মির সেই স্বপ্নপুরুষ আর আমার পদবী একই, ভুইয়া। আর সে জানতো উর্মিলার ভাই আমি। কারণ হাসপাতালে উর্মি বলতে বলতে যখন ছুটে আসছিলাম তখন সে ভেবে নিয়েছিল তার উর্মিলাকে দেখতে পাগলের মতো ছুটে গিয়েছিলাম সেখানে। এটাও ছিল আমার জন্য বড় প্লাস পয়েন্ট।